আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব 44তম বিসিএস প্রশাসন ক্যাডার সুপারিশপ্রাপ্ত মেহেদী হাসান স্যারের সাথে। আমরা কিন্তু ইতোমধ্যে বলেছিলাম আজকে রাত 8:30টায় মেহেদী হাসান স্যার আপনাদের তার ব্যক্তিগত অভিজ্ঞতা, বিসিএস এর জার্নি এবং বিভিন্ন রকমের কৌশল এবং এই পথে যারা আসবেন তারা কিভাবে পড়াশোনা করলে এবং পড়াশোনা মাঝামাঝি যখন হতাশা আসে সেই বিষয়গুলোকে কিভাবে ওভারকাম করে আমরা সফল হতে পারি সেই বিষয়টি নিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং পেজটি ক্লিয়ারলি দেখা যায় কিনা। যদি সাউন্ড ক্লিয়ার থাকে এবং আমাদের বোর্ডটি ক্লিয়ারলি দেখা যায় তাহলে আমরা আমাদের এই লাইভ সেশনটি অতি দ্রুত শুরু করে দেব। এই জন্য আপনারা অবশ্যই জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং আপনারা কে কোথা থেকে এই লাইভটি দেখতেছেন, আপনাদের জেলার নাম এবং আপনাদের যে ক্যাম্পাস থেকে আপনারা পড়াশোনা করেছেন সেই ক্যাম্পাসের নাম অবশ্যই লিখে জানাবেন। তাহলে আপনাদেরকে আমাদের মনে রাখতে এবং পরিচিত হতে আরো বেশি সহজ হবে। পাশাপাশি আমরা স্যার আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবেন যে আসন্ন যে 47তম বিসিএস প্রিলিমিনারি এই কোর্সটিতে আমরা সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে পড়াবো এবং আমরা ফ্রি মডেল টেস্ট এবং এক্সাম নেব। সেই বিষয়গুলো নিয়েও আমরা এই ক্লাসে আপনাকে জানাবো। তবে যারা আসলে আমাদের লাইভ সেশনটিতে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, থাকবেন, পাশে থাকবেন, তাদেরকে আমরা সকল কোর্সে এবং সকল নোটে আপনাকে ফ্রি এনরোলমেন্ট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি আর কথা বাড়াবো না, আপনারা শুধু এটুকু জানাবেন। মোহাম্মদ নাইম হোসেন বলতেছে ক্লিয়ার আছে। মহাখালী ঢাকা থেকে বলতেছেন মোহাম্মদ আলামিন হোসাইন। গাইবান্ধা থেকে নুসাইবা আক্তার। কক্সবাজার থেকে রাজিয়া খানম। সকলেই আপনাদের নিজ জেলা নাম অবশ্যই লিখবেন, তাহলে মেহেদী হাসান স্যার আপনাদেরকে চিনতে সহজ হবে। পাশাপাশি আপনাদের যে বিশ্ববিদ্যালয় বা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন সেটাও লিখে দিলে অনেকের সাথেই মিলে যাবে, সেক্ষেত্রে একটু ভালো লাগা কাজ করবে। আশা করি আমি আপনাদের আর ধৈর্যের চ্যুতি ঘটাবো না। আজকে আপনাদের সামনে বিসিএস জার্নি শেয়ার করবেন 44তম বিসিএস প্রশাসন ক্যাডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কৃতি শিক্ষার্থী। তিনি বর্তমানে বিএসটি এক্সামিনার পদে কর্মরত আছেন এবং ইতিপূর্বে তিনি 43তম বিসিএস শিক্ষা ক্যাডারের মেধাক্রম 8ম ছিলেন। তিনি তার সফলতা এবং এই সফলতা অর্জন করতে যাওয়ার কৌশল এবং এই সফলতার পথে যে বাধা এসেছিল সেগুলো শেয়ার করবেন। স্যার আপনি কি রেডি? জি। তাহলে আজকে আমাদের শিক্ষার্থী বিসিএস চ্যাম্পিয়নের জন্য আপনি শুরু থেকেই সবকিছু শেয়ার করুন, আমি আপনাকে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম। সোহাগ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকার জন্য, এবং বিসিএস চ্যাম্পিয়নের যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের সেশনটি আমি শুরু করতে যাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন অনুগ্রহ করে কমেন্ট করুন এবং কে কোন বিশ্ববিদ্যালয় থেকে আছেন বা আপনাদের ভবিষ্যৎ কোনো প্রশ্ন যদি থাকে দয়া করে আমাকে কমেন্টে লিখলে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমি যদি আমার জার্নিটা শুরু করি তাহলে বিষয়টি এমন হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আমার যখন পড়াশোনাটা শেষ হয়, অর্থাৎ আমি যখন চতুর্থ বর্ষে ছিলাম 2019 সালে, তখন থেকে মূলত আমি আমার বিসিএস কেন্দ্রিক যে পড়াশোনা বা বিসিএস কে লক্ষ্য করে যে পড়াশোনা করা প্রয়োজন সেটি শুরু করি এবং
সেটি তারপর 2019-এর পরে 2020 সালে আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীব্যাপী একটি করোনা মহামারী ছড়িয়ে পড়ে। তার পরিপ্রেক্ষিতে আমাদের হল, বিশ্ববিদ্যালয় সবকিছুই বন্ধ হয়ে যায়। তারপর আমরা অনেকেই বাসায় চলে যাই, অনেকে ঢাকাতে থাকি। আমি বাসায় চলে যাই এবং তারপরে আবার যখন কিছুটা করোনা করোনা মহামারীর প্রাদুর্ভাব যখন কিছুটা হ্রাস পায়, তখন আমি আবার ঢাকাতে আসি এবং তখন থেকেই মূলত, অর্থাৎ 2020 সাল থেকেই আমার এই বিসিএস এর যে পড়াশোনা বা বিসিএস যাত্রা সেটি শুরু হয়। আমি প্রথম বিসিএস এ ছিলাম 41তম বিসিএস এ। আমি তখন অ্যাপিয়ার্ড হিসেবে বিসিএস এ আবেদন করি। আমার 2019 সালের ডিসেম্বর মাসে যখন পরীক্ষাটি শেষ হয়, অর্থাৎ চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়, আমি তখন আমার প্রথম বিসিএস অর্থাৎ 41তম বিসিএস এ আমি আবেদন করি এবং উম, তারপরেই কিছুদিন পরে যখন পরীক্ষা হয় 21 সালের দিকে, আমি আসলে সেই পরীক্ষাতে অংশগ্রহণ করি এবং অনুত্তীর্ণ হই। তারপর আমার দ্বিতীয় বিসিএস ছিল 43তম বিসিএস। সেই বিসিএস এ আমি যথারীতি আবেদন করি এবং আমার পড়াশোনা চালিয়ে যাই। তারপর 43তম বিসিএস এ প্রিলিমিনারি উত্তীর্ণ হই, একইভাবে লিখিত উত্তীর্ণ হই এবং চূড়ান্ত ফলাফলে আমি বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হই। আহ, আমার মেধাক্রম ছিল অষ্টম। তো তারপর আমার 44তম বিসিএস বা 45, 46 সবগুলো বিসিএস এ আমি আবেদন করি। যেহেতু আপনারা জানেন একটি বিসিএস শেষ হতে প্রায় 3 থেকে 4 বছরের মতো সময় লাগে। এর মাঝে আমি 43তম বিসিএস লিখিত পরীক্ষা দেওয়ার পর আবার যখন আমাদের 44তম বিসিএস আসে, আমি 44তম বিসিএস এও আবেদন করি। 44তম বিসিএস এ যথারীতি পরীক্ষা হয়, আমি প্রস্তুতি শুরু করি। 44তম বিসিএস এ সম্প্রতি প্রকাশিত যে ফলাফল, অর্থাৎ চূড়ান্ত ফলাফল, সেখানে আমি বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং বিসিএস 45তম বিসিএস এর লিখিত পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি এবং সেটির মৌখিক পরীক্ষা সামনে আছে। 46তম বিসিএস এর লিখিত প্রিলিমিনারিতে উত্তীর্ণ হই এবং সেটিরও সামনের 24 তারিখ থেকে লিখিত পরীক্ষার সময়সূচি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে ঘোষণা করা হয়েছে। আমি আর এবিসিএস এ অংশগ্রহণ করছি না। আমার জন্য সবাই দোয়া রাখবেন। তো আমি আসলে আমি কিভাবে পড়াশোনা করেছি, সোহাগ ভাই অর্থাৎ বিসিএস চ্যাম্পিয়ন, যিনি দেখাশোনা করেন বা আপনাদেরকে সবসময় বিভিন্ন প্রকার শিক্ষা সহায়তা প্রদান করেন, তার মূল চাওয়া ছিল যে আমার বিসিএস জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে যদি কিছুটা অনুপ্রাণিত করতে পারি, তাহলে ভাইয়ের যে লক্ষ্য বা আমার আজকে এখানে আসা কিছুটা সার্থক হবে বলে আমি মনে করি। তো আমি যখন 41তম বিসিএস এ উত্তীর্ণ হই, 41তম বিসিএস এ আমি যখন পরীক্ষা দিই বা আমার পড়াশোনা যখন শুরু করি, খুব বেশি সময় পাইনি আমরা প্রস্তুতির জন্য, বা করোনা মহামারী ছিল, সেক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটার কারণে আমার পড়াশোনাটা সেভাবে হয়নি। তো শুরুতে আমি বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্ন, সেইগুলো আমি দেখি এবং সেখান থেকে আমি আহ, ধারণা নেওয়ার চেষ্টা করি যে আসলে কিভাবে পড়াশোনাটা করা উচিত, কোন সাবজেক্টে কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন আসছে, এই বিষয়গুলো প্রথমে দেখার চেষ্টা করি। তার পরবর্তীতে যখন 41তম বিসিএস এ আমি আসলে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে না পারি, তার পরবর্তীতে আমি আমার যে দুর্বলতাগুলো ছিল সেইগুলো আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আমার কোথায় দুর্বলতাগুলো আছে বা আমার কোন বিষয়গুলো আরো পড়া উচিত, কোন বিষয়গুলো বেশি জোর দেওয়া উচিত, কোন বিষয়গুলোতে আহ, মানে বেশি ফোকাস, কম ফোকাস, বা কোনগুলো বাদ দেওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করি এবং আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতেছে। তো তারপর আমি 43তম বিসিএস উত্তীর্ণ হই, 44তম বিসিএস উত্তীর্ণ হয়। এই ক্ষেত্রে আমি আমার পড়ার যে মূল রুটিন ছিল বা আমার পড়ার যে স্টাইল ছিল, সেটি হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। আমাদের বিজ্ঞান গ্রন্থাগার বা সায়েন্স লাইব্রেরি যেটি আছে, সেখানে আমি আসলে পড়াশোনাটা করেছি। আমার হল থেকে আমি আসলে প্রায় প্রতিদিনই আমি চেষ্টা করেছি যে লাইব্রেরিটা যখন খোলা থাকে তখন সেই সময়টা যেন আমি লাইব্রেরিতে থাকতে পারি। তো সেই ক্ষেত্রে আমি রেগুলারই আমাদের
বিজ্ঞান গ্রন্থাগারে আমার পড়াশোনাটি চালিয়ে গিয়েছি। আহ, আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়াশোনা করার জন্য প্রথমে সেখানে আমাদের একটি সিট পেতে হয়, তো বা একটি নিজের পড়ার জন্য একটি আসন সেটি ধরতে হয়, অথবা সেখানে আসলে সবার আগে গিয়ে বসতে হয়, এরকম একটি বিষয় আছে। তো আমরা খুব ভোরে আমাদের আহ, এই জায়গা আমাদের একটি লাইন হতো, লাইব্রেরির গেট, তখন লাইব্রেরি বন্ধ থাকতো। আমরা খুব ভোরে গিয়ে সেখানে কিছু বই রেখে আসতাম, বা ব্যাগে আমাদের আহ, পড়াশোনার যে উপকরণ আছে সেই বিষয়গুলো কিছু রেখে আসতাম। তার পরবর্তীতে সকাল 8টা থেকে আমাদের লাইব্রেরি আসলে কার্যক্রমটা শুরু হয়। তখন থেকে আমরা আসলে আবার হল থেকে গিয়ে আবার পড়াশোনাটা শুরু করতাম। তো সেভাবে আমি পড়াশোনাটা করেছি। এবং শুরুতে যেটি আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, বিসিএস প্রিলিমিনারির, যেহেতু আমি মনে করি নতুন প্রার্থীরাই বেশি দেখেন আসলে এই ভিডিওগুলো, তো এই ক্ষেত্রে আপনারা জানেন যে 200 মার্কের একটি 200 মার্কসের একটি প্রিলিমিনারি পরীক্ষা হয়। তো এই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই মার্কস ডিস্ট্রিবিউশন গুলো অবশ্যই জানেন আশা করি, যে এখানে বাংলাতে 35 মার্কের এমসিকিউ থাকে, ইংলিশ ইংলিশে 35 মার্কের এমসিকিউ থাকে, তারপরে আহ, বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্সে 30 মার্কের এমসিকিউ থাকে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 20 মার্কের এমসিকিউ থাকে, আহ, নৈতিকতা সুশাসনে থাকে 10 মার্ক, ভূগোলে থাকে 10 মার্ক, আর খুব ইম্পর্টেন্ট যেটি ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি মিলিয়ে থাকে 30 মার্ক, আর সায়েন্স সায়েন্সে থাকে 15 মার্কস। এই হচ্ছে টোটাল আমাদের সিলেবাস অনুসারে মার্কস ডিস্ট্রিবিউশন। তো এই ক্ষেত্রে আমি যেটা ফলো করতাম, বা আমি যেটা মনে করতাম, আসলে অনেক সিনিয়রের পরামর্শ আমিও নিয়েছি। আপনারা আজকে যারা দেখছেন, আপনাদের মতো আমিও যারা 36, 37, 38তম বিসিএস থেকে যে সকল সিনিয়র স্যাররা বিসিএস ক্যাডার হয়েছেন, তাদের বিভিন্ন ভিডিওগুলো বা পরামর্শগুলো আমি দেখেছি। তো এখান থেকে আপনাকে আমি যেটা করতাম, আমার স্ট্রং পয়েন্ট কোনটি, উইক পয়েন্ট কোনটি, এই বিষয়গুলো আমি ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। তো সর্বপ্রথম আমার উইক পয়েন্ট হচ্ছে আমি বাংলা আর আমাদের যে জেনারেল নলেজ, এই পার্টটা আমার জন্য কিছুটা আহ, কিছুটা তুলনামূলক অন্যগুলোর তুলনায় আমার জন্য অপরিচিত ছিল, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, যেহেতু আমার এই বিষয়গুলোতে আমার জ্ঞানটা সীমিত ছিল অন্যান্য যে বিষয়গুলো আছে তার তুলনায়। আমার স্ট্রং পয়েন্ট স্বাভাবিকভাবে ম্যাথ, মেন্টাল এবিলিটি, সায়েন্স, এইগুলাতে আমার মোটামুটি ভালো একটি দক্ষতা ছিল, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। একই সাথে আমি পুরো বিশ্ববিদ্যালয় জীবনে অনেক টিউশন করেছি, আমার অনেকগুলো স্টুডেন্ট ছিল। তাদেরকে পড়াতে গিয়ে এই যে ম্যাথ, মেন্টাল এবিলিটি বা বিজ্ঞানের যে বিষয়গুলো, এগুলো আমার জন্য তুলনামূলক সহজ ছিল। তো আমি আমি দেখলাম এখানে যে মার্কস ডিস্ট্রিবিউশন, এক্ষেত্রে দেখা যায় যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, এই তিনটি সাবজেক্টে কিন্তু 100 মার্ক, আমি যদি ভুল না করে থাকি এখানে 100 মার্কস। আর এইখানে আমার আছে 45 মার্কস, ঠিক আছে। আর এখানে নৈতিকতা, এথিক্স, জিওগ্রাফি। তো এই ক্ষেত্রে আমি দেখতাম এখানে আমি যদি একটা ভালো মার্কস ক্যারি করি, মানে আমি যদি খুব অল্প অল্প এফোর্ট দিয়েও এখানে 45-এ যদি আমি 35 প্লাস তুলতে পারি, 35 প্লাস তুলতে পারি, তাহলে আমার বাকি যে এখানে 45 থেকে যদি 35 পাই, বাকি 155 এখানে টোটাল, এখান থেকে আমি যদি 100 বা 90 এরকম মার্কস আমি তুলতে পারি, তাহলে মোটামুটি প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য সেটি যথেষ্ট বলে আমি মনে করতাম। কারণ আমরা যদি বিগত বছরের যে বিসিএস গুলো হয়েছে
সেগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সর্বোচ্চ কাট মার্কস এখন পর্যন্ত, তখন আমরা যখন শুরু করি তখন 120 ছিল একটি সেফ মার্ক। এখন প্রশ্নের প্যাটার্ন কিছুটা পরিচিত হয়ে যাওয়ার কারণে বা স্টুডেন্টরা অনেক বেশি হয়তো পড়াশোনা করে, সেই কারণে 125 থেকে 130 যদি কেউ আমরা শিওর করতে পারি, তাহলে আশা করা যায় যে প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়া যাবে। তো সেক্ষেত্রে আমাদের টার্গেট 125 থেকে 30 রাখা যেতে পারে আসলে। তো আমরা যখন শুরু করি তখন আমাদের মাস্টার রেঞ্জ এরকমই ছিল, 120 বা 25। তো সেই ক্ষেত্রে আপনাদের টার্গেট হওয়া উচিত আপনাদের উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট গুলো আলাদা করা। কেউ যদি বাংলা খুব ভালো পারেন, সেখানে যদি আপনি 25 থেকে 26, 27, 28 উঠাতে পারেন, আপনি যদি ম্যাথ সায়েন্সে কমও পান, সেটা কিন্তু অ্যাভারেজ হয়ে যাচ্ছে। আর আপনারা হয়তো জানেন যে বিসিএস প্রিলিমিনারি যে মার্কস, এটি আসলে শুধুমাত্র আপনাকে রিটেন পরীক্ষার একটি টিকিট দিবে বা রিটেনে কোয়ালিফাই করাই এটার কাজ। এখানে আসলে 100, আচ্ছা আচ্ছা, 150 পাওয়ার কোনো দরকার নাই। বা অনেকে আছে বিসিএস মনে করে শুধু প্রিলিমিনারি, আসলে বিসিএস মূল পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা। তো প্রিলিমিনারিতে আপনি একটি সেফ মার্ক রেখে আপনার মূল পড়াশোনা রিটেন কেন্দ্রিক হওয়া উচিত। আচ্ছা, আমি বাকি কথা বলার আগে কিছু কমেন্ট দেখি আপনাদের। আচ্ছা, লার্নিং পেজ অফ রিমা নামে একজন একটি পেজ থেকে অথবা একটি প্রোফাইল থেকে বলা হচ্ছে কোন কোন টপিক বেশি পড়তে হবে। অবশ্যই আমি বলছি। একজন তানহা তিয়াশা সাফিয়া, উনি বলছেন 47তম বিসিএস এর বেশি দিন আর নেই, এই অল্প সময়ের মধ্যে কিভাবে প্রিপারেশন নিলে ফলপ্রসূ হবে, কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে, বিষয় ভিত্তিক বিষয় নিয়ে বিস্তারিত বললে সুবিধা হবে। ধন্যবাদ। আমি আপনার আহ, এই প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। কোন টপিক অ্যাভয়েড করতে হবে সেটা জানাবেন। আচ্ছা, বাগেরহাট জেলা বিএল কলেজ খুলনা থেকে একজন দেখছেন, নওগাঁ থেকে আছেন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার যে প্রশ্নটি সেটি আহ, উত্তর দেওয়ার চেষ্টা করি। তানহা তিয়াসা, আপনি জানতে চেয়েছেন 47তম বিসিএস এর বেশি দিন নাই, এই অল্প সময়ে কিভাবে প্রিপারেশন নিতে ফলপ্রসূ হবে। আচ্ছা, যেহেতু আর খুব বেশি দিন পরীক্ষায় নাই, আমি আশা করব আপনি আগে থেকে আপনার প্রস্তুতি শুরু করেছেন এবং আপনার ইতোমধ্যে জানার কথা যে আপনার কোন বিষয়গুলো আপনি ভালো পাচ্ছেন, কোন বিষয়গুলো আশানুরূপ মার্কস পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি যেখানে ভালো পারছেন না বা ভালো পারছেন, এর জন্য এটা বোঝার জন্য খুব সহজ উপায় হচ্ছে পরীক্ষা দেওয়া। মডেল টেস্ট পরীক্ষা, নিয়মিত মডেল টেস্ট পরীক্ষা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমি শুধুমাত্র এই বিসিএস প্রিলিমিনারির সময় মডেল টেস্ট বা পরীক্ষা এগুলো দিয়েছি। আমি আসলে কখনো লিখিত পরীক্ষার জন্য কোনো পরীক্ষা দিই নাই বা কখনো কোনো মডেল টেস্টও দেই নাই। সেই ক্ষেত্রে প্রিলিমিনারিতে আমি প্রচুর পরীক্ষা দিয়েছি এবং প্রিলিমিনারি আমি যতগুলো পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছি, আমার খুব ভালো একটি মার্কস ছিল। কখনো এমন হয়নি যে কাট মার্কসের খুব কাছাকাছি থেকে চিন্তা করতে হয়েছে, আল্লাহর রহমতে। তো আপনারা যেটা করতে পারেন যে আপনার যেখানে উইকনেস আছে সেটা আপনি অবশ্যই পরীক্ষা দিলে বুঝতে পারবেন। এক্ষেত্রে আমি সাজেস্ট করব বাসায় বসে যেগুলো দেওয়া যায়, অর্থাৎ অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, আপনারা ইতোমধ্যে হয়তো জানেন, সেইগুলোতে আপনাদের প্রস্তুতিটা আপনারা নিতে পারেন, যেগুলো খুব সহজলভ্য এবং বাসায় বসে সময় সেভ করে যে পরীক্ষাগুলো দেওয়া যায় এই পরীক্ষাগুলো দেন। এবং আহ, আমি যেটা করতাম, আমি বিসিএস লাইভ এমসিকিউ নামে আহ, একটি অ্যাপ ছিল। আমরা আমাদের যারা বন্ধু বান্ধব ছিলেন, আমরা সবাই মিলে এখানে পরীক্ষা দিয়েছি এবং খুব এখান থেকে আসলে অনেক উপকৃত হয়েছি। সেটির প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাও এমন প্ল্যাটফর্ম, আপনার যেটা ভালো লাগে সেই প্ল্যাটফর্মে, বিশেষ চ্যাম্পিয়নে কি কোনো লাইভ পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? আচ্ছা, সোহাগ ভাই যেটা বলছিলেন যে বিসিএস চ্যাম্পিয়নেও এই পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, আপনারা চাইলে সেখান থেকেও দিতে পারেন। এই পরীক্ষাগুলো দিলে আপনার সাবজেক্ট ভিত্তিক যে জ্ঞান বা জানা আছে বা কোথায় ঘাটতি আছে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। আর আমি যেটা করতাম, আমি সবসময় পরীক্ষা দিয়ে ওই কোথায় আমার উইকনেস সেখানে আরো বেশি ফোকাস দিতাম আসলে। তো আপনাদেরকে আমি বলছি যে মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ এবং সায়েন্স এই বিষয়গুলো আমার যেহেতু মোটামুটি ভালো ধারণা ছিল, আমার শুরুটা আমি সবচেয়ে ভালো এরপর, অর্থাৎ ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি এবং সায়েন্সের পর আমার এই বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই জায়গাটাতে আমি অনেক ভালো মার্কস পেতাম আর কি। পরবর্তীতে প্রথমে এখানে আমার জ্ঞান কম ছিল বা
খুব লিমিটেড ছিল। পরবর্তীতে আমি আসলে এখানে অনেক সময় দিয়েছি এবং আমার মনে হয় এই জায়গাটা তুলনামূলক সহজ। বাংলা বাংলা ব্যাকরণের বাইরে অর্থাৎ বাংলা সাহিত্যে কিছুটা সমস্যা হয়। আমি আসলে যতগুলো বিসিএসসি দিয়েছি আমার কাছে মনে হয়েছে বারবারই কিছু নতুন প্রশ্ন আসে, বা স্টুডেন্টরা অনেক বেশি পড়াশোনাও করে বাংলা, কিন্তু এখানে আশানুরূপ আসলে পাওয়া একটু কঠিন হয়। আর কারো যদি খুব ভালো বাংলা ধারণা থাকে তার হিসাবটা আলাদা, তবে আমি যতটুকু আমার এই সময়ে দেখেছি যে বাংলাতে মোটামুটি ব্যাকরণ পাঠটা ভালো পারা যায় কেউ যদি ভালো সময় দেয়। কিন্তু আমাদের যে সাহিত্য পাঠ অর্থাৎ বাংলা সাহিত্য পাঠে আহ, ভালো করাটা কিছুটা কঠিন। এখানে আমরা জানি যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে একটা ভাগ থাকে, আর আধুনিক যুগে একটা ভাগ থাকে। প্রাচীন এবং মধ্যযুগে 5 মার্কস, তাই না? 5 মার্কস আছে, এটা খুবই ইজি, এটা অল্প সিলেবাস, সেটা পাওয়া যায়। আর আধুনিক যুগ থেকে থাকে 15, 15 15 5 20। আর ওখানে নাকি ভুল হচ্ছে? আচ্ছা, হ্যাঁ। তো আপনারা এই সাহিত্য, যেটা আধুনিক যুগের সাহিত্য, এটা সিলেক্টিভ পড়লে আমার মনে হয় ভালো হয়। কারণ সবকিছু জানা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না বিসিএস এর জন্য। আর কেউ যদি এমনিতে জানার জন্য পড়তে চান সেটি আলাদা। এখানে আমরা আলোচনা করছি কিভাবে প্রিলিমিনারিতে মোটামুটি কোয়ালিফাই করা যায়। তো সেটা, যে বাংলা সাহিত্যের আমাদের যে পাঠটা, সেটা আমি একটু মোটামুটি কমই পড়েছি বলতে গেলে, কারণ এখানে মার্কস পাওয়াটা একটু কঠিন হয়, নতুন নতুন প্রশ্ন আসে। কিন্তু এখান থেকে আপনারা বাংলার ভিতরে ব্যাকরণ পাঠটা খুব ভালো করে পড়বেন, এবং ভবিষ্যতে যদি আপনাদের সাথে কখনো কথা হয় আরো বিস্তারিত যদি বলার সুযোগ হয় অবশ্যই বলবো যে বাংলা ব্যাকরণের কোন কোন টপিক গুলো আরো আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে, সেগুলো আমরা পরবর্তীতে কখনো সুযোগ হলে জানাবো। আর ইংলিশের ক্ষেত্রে আবার ইংলিশটা ভালো পারা সম্ভব। ইংলিশের প্রশ্নগুলো আসলে জানার ভেতরেই আসে, অর্থাৎ আমাদের যে বিগত বছরের প্রশ্নগুলো সেগুলো যদি অ্যানালাইসিস করেন সেটাও দেখবেন যে কিছু নির্দিষ্ট টপিক থেকে বারবার প্রশ্নগুলো আসে। এবং বাংলাতে যে প্রবলেমটা হতো যে বাংলা সাহিত্যে আসলে মার্কসটা ওঠানো একটু কঠিন লাগতো আমার কাছে, কিন্তু আমার কাছে ইংরেজি সাহিত্যে আমাদের মনে হয় স্টুডেন্টরা যে সময়টা ইংরেজি সাহিত্যে দেন তার তুলনায় 3 থেকে 4 গুণ বা 5 গুণ দেন বাংলা সাহিত্যে, কিন্তু ওখানে আসলে মার্কসটা কম পাওয়া যায়। কারণ কিছু নতুন প্রশ্ন প্রতি বছর আসে, যেগুলো আসলে আমাদের যে স্বাভাবিক বাজারে প্রচলিত বইয়ে আসলে পাওয়া যায় না। স্বাভাবিকভাবে যাবে না, কারণ এগুলো নতুন নতুন প্রশ্ন অনেক ডিপ থেকে আসে। কিন্তু ইংলিশ সাহিত্যে যদি আপনি একটু সিলেক্টিভ পড়াশোনা করেন, এখানে যে 15 মার্কস, আচ্ছা আমি একটু ইংলিশ লিটারেচারে যে 15 মার্কস, এখান থেকে 10 থেকে 12 পাওয়া সম্ভব, 10 থেকে 12 পাওয়া সম্ভব। কিন্তু বাংলা সাহিত্যে এই এই শতাংশ মার্ক পাওয়া যায় না। আসলে বাংলা সাহিত্যটা ইংলিশ সাহিত্যের তুলনায় অনেক কঠিন আমার কাছে মনে হয়েছে মার্কস ওঠানো। কিন্তু আমাদের স্টুডেন্টরা ইংলিশ লিটারেচারকে অনেক ভয় পায়, বা এটি আমাদের কাছে নতুন হওয়ার কারণে অধিকাংশ বিসিএস প্রার্থীদের জন্য এই এই অংশটাতে আমাদের সকলের একটি ভীতি কাজ করে, বা আহ, অজানা, এই জন্য একটা আতঙ্ক কাজ করতে পারে। কিন্তু আমি আমার মনে হয় আমিও যেহেতু নতুন এই ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে, বা ইংলিশ ইংলিশ লিটারেচার যেহেতু আমার পূর্ব অতীত অত জ্ঞান নাই বা পড়া হয়নি খুব বেশি, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে ইংলিশ লিটারেচারটাকে অনেক গুরুত্ব দেওয়া উচিত। এখানে যদি আপনি একটু, এটা একটু মুখস্থ নির্ভর পড়া এখানে আসলে, যদি একটু ভালো আপনি গাইডলাইন অনুসারে পড়তে পারেন 10 থেকে 12 খুব সহজেই তুলতে পারবেন। আর ইংলিশ গ্রামারের ক্ষেত্রে গ্রামারের ক্ষেত্রেও এখানে যে 20 মার্কস, এখান থেকেও মোটামুটি 14 15 বা একটু ভালো করে 18 17 পাওয়া সম্ভব। তো আমাদের 18 17 অত বেশি পাওয়ার দরকার হয় না আসলে। আপনি যদি মোটামুটি 13 14 15 এরকমও রাখতে পারেন, আর এখানে যদি 10 রাখতে পারেন, তাও কিন্তু আপনার একটা খুব ভালো মার্কস থেকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ইংলিশ লিটারেচারের উপর একটু গুরুত্ব বেশি দেওয়া উচিত। ঠিক আছে?
আচ্ছা, এটা গেল। তারপরে ইংলিশ যে গ্রামার, ইংলিশে গ্রামারের অনেক টপিক আছে, তার ভিতরে যদি আপনি একটু সিলেক্টিভলি বেছে বেছে পড়তে পারেন, ইংলিশ গ্রামারেও ভালো মার্কস পাওয়া সম্ভব আসলে। তো ওভারঅল ইংলিশটা বাংলার তুলনায় আমার কাছে সহজ মনে হয়, বা এখানে একটু মার্কস বেশি ক্যারি করা সম্ভব বলে আমি মনে করি আসলে। আর বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই বিষয়গুলো যদি আপনি খুব এনজয় করেন, আসলে পড়তে ভালো লাগে, তাহলে আমার একটা সময় গিয়ে ম্যাথ সায়েন্স বা বিজ্ঞানের পর, ম্যাথ বিজ্ঞান এগুলোর পর আমার বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই বিষয়টা পড়তে অনেক বেশি ভালো লাগতো, এবং আমি দেখা গেছে যে ম্যাথ এবং সায়েন্সে যেরকম মার্কস পাচ্ছি, তার ওরকম বা ওরও বেশি পাচ্ছি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়, কারণ এটা আমার পড়তে অনেক ভালো লাগতো। এবং এই বিষয়গুলো জানতে এবং একটু একটু বুঝে বুঝে পড়েন, অবশ্যই এখানেও বাংলাদেশ এবং আন্তর্জাতিকেও কিন্তু একটা ভালো মার্কস তোলা সম্ভব। এক্ষেত্রে আপনাকে একটু সিলেক্টিভলি পড়তে হবে, এক্ষেত্রে আপনাকে একটু বুঝতে হবে যে কোন টপিক গুলো আপনি পড়বেন, কিছু টপিক বাদ দিতে হবে যেগুলো থেকে কখনোই প্রশ্ন আসে না আসলে, সিলেবাসে আছে সেই বিষয়গুলো। সব আসলে পারার দরকার নেই, আপনি সব 200-তে 200 কোনো দরকার নাই, 200-তে 150 দরকার নাই, অর্থাৎ আপনাকে সাবজেক্ট ভিত্তিক কোন সাবজেক্ট আপনার কত টার্গেট এটা আপনি একটু ঠিক করেন, আপনার উইকনেস এবং আপনার স্ট্রেংথ, এই বিষয়গুলো আপনি অবশ্যই এক্ষেত্রে মাথায় রাখবেন। আমি ইংলিশ বললাম, বাংলাদেশ এবং আন্তর্জাতিক এটাও খুবই মজাদার এবং খুব সিলেক্টিভলি আপনাকে পড়তে হবে, এবং এখান থেকেও একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। বাংলা, ইংরেজি, বাংলা সাহিত্য, সরি ইংরেজি সাহিত্য গেল। এরপরে আরেকটি বিষয় আছে হচ্ছে নৈতিকতা ও সুশাসন, খুবই মজাদার এই টপিকটা। এটা আমাদের আমিও প্রথমে অনেক ভয় পেতাম, আমার মনে হয় যারা নতুন স্টুডেন্ট থাকে তাদেরও অনেক ভয় আছে, কিন্তু এই বিষয়টাও আমার অনেক বেশি ভালো লাগতো। আমার শুধুমাত্র বাংলা বাদে মোটামুটি অন্যান্য টপিক গুলোর সাথে আমি নিজেকে আসলে অ্যাডজাস্ট করতে সক্ষম হয়েছিলাম। এই নৈতিকতা সুশাসন বিষয়টাও যদি কেউ একটু সুন্দর করে বুঝে ভয় না পেয়ে পড়ে, তাহলে আমার মনে হয় এখানেও একটা, এখানে 10-এর ভিতরে 7 পাওয়া খুব বেশি কঠিন না, খুবই সহজ। কয়েক অল্প কিছুদিন পড়লেই হয়। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি সাজেশন দিতে পারি, যদি মনে করেন যে বই, এক্ষেত্রে আমি একটি বই সবসময় পড়েছি এবং বইটি খুবই এনরিচড এবং মানে বিসিএস এর মানে পড়ালেখা করার জন্য একটি উত্তম সহায়ক বলে আমি মনে করেছিলাম, সেটি হলো মোজাম্মেল হক স্যারের একটি বই, পৌরনীতি ও সুশাসন। এটা ইন্টারমিডিয়েটের প্রথম পত্র বইটি। এই বইয়ের ষষ্ঠ দ্বিতীয় থেকে ষষ্ঠ এই এই 5টি অধ্যায় আমি পড়েছি। শুধুমাত্র নৈতিকতা সুশাসন সুশাসন না, এক্ষেত্রে আপনি আরো কিছু বাংলাদেশের যে রাজনৈতিক পটভূমি ছিল বা বাংলাদেশের সরকার ব্যবস্থা, এই বিষয় সম্পর্কেও আপনি অনেকটা ধারণা পাবেন। এবং এই বইটা পড়ার পরে বাজারের যে কোনো একটি বই থেকে যদি আপনি আগের বছরের প্রশ্নগুলো সমাধান করেন, তাহলে আমার মনে হয় এখান থেকে একটা ভালো মার্কস পাওয়া খুবই সম্ভব। তাহলে নৈতিকতা সুশাসন পাঠ থেকে আপনারা পড়তে পারেন। আচ্ছা, আরো একটু কমেন্ট কিছু দেখি আমরা, আপনারা কিছু জানা থাকলে আরো প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ফার্স্ট ইয়ারদের জন্য কিছু বললে উপকৃত হব, কিভাবে শুরু করব? ফার্স্ট ইয়ারে আসলে পড়াশোনা বিসিএস কেন্দ্রিক পড়ার দরকার কি? ফার্স্ট ইয়ারে এসেছেন, আপনি বিশ্ববিদ্যালয়ে আপনার পড়াশোনাগুলো করুন, আর যদি নিতান্তই পড়তে চান, তাহলে যে বিষয়গুলো ফিক্সড থাকে, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, এই বিষয়গুলো আপনি করতে পারেন, যেগুলো আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না। যে বিষয়গুলো পরিবর্তন হয়, যেমন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী কিছু চেঞ্জ আসে সময়ের সাথে সাথে, যেগুলো ঘটমান বিষয়গুলো থাকে সেগুলো বাদে যেগুলো স্থায়ী, যেমন বাংলাদেশের আহ, আহ, ভৌগোলিক পরিচয়, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ইতিহাস, তারপরে বাংলাদেশের, যদি আপনি আরো পড়তেছেন বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম, বাংলাদেশের অর্থনৈতিক যে ফসলগুলো হয় তার বিভিন্ন নাম, এই বিষয়গুলো কিন্তু সবসময় ফিক্সড থাকে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা চাইলে ফার্স্ট ইয়ার থেকে দেখতে পারেন। তারপরে ইংলিশের গ্রামার, লিটারেচার মোটামুটি চেঞ্জের কিছুই নাই, এই জিনিসগুলো আপনি, ম্যাথ অবশ্যই আপনাকে পারতে হবে, বিজ্ঞান, এই বিষয়গুলো ফিক্সড, এই বিষয়গুলো আজকেও যা 10 বছর পরেও একই থাকবে। তো আপনারা চাইলে এই বিষয়গুলো একটু দেখতে পারেন এবং বিসিএস এর প্রশ্নগুলো একটু ফলো করতে পারেন, যে কিভাবে প্রশ্নগুলো হয়, সিলেবাসটা কি, এই বিষয়গুলো ধারণা নিতে পারেন আসলে। আর
ভূগোল ভূগোল একটি পার্ট আছে, ভূগোলে 10 মার্কস। ভূগোলে 10 মার্কস আপনি যদি বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই বিষয়টা যদি ভালো করে পড়েন, তাহলে আমার মনে হয় 70% পড়াশোনা ওখানেই হয়ে যায়। বাংলাদেশ বিষয়াবলীর ভিতরেই ভূগোলের অনেক পড়াশোনা রয়েছে, আন্তর্জাতিক বিষয়াবলীর ভিতরেও ভূগোলের অনেক পড়াশোনাগুলো রয়েছে। কাজে এটা আলাদাভাবে খুব বেশি এটার জন্য চিন্তার কারণ নাই। যে কোনো একটি বই থেকে আপনি যদি পড়েন, জাস্ট আগের বছরের প্রশ্নগুলো আর ওই রিলেটেড টপিকগুলো পড়লেই হয়ে যাবে আশা করি। এখানেও মোটামুটি 6-7 পাওয়া যায় আসলে। তো এরকম ভাবে আমি ভাগ করেছিলাম যে আমার কোথা কোথা থেকে কত মার্কস আমি পেতে পারি, সেইভাবে আমি আমার প্রস্তুতিটা শুরু করেছিলাম। তো এই হচ্ছে এভারেজ, হচ্ছে খুব অল্প সময়ে বিসিএস প্রিলিমিনারি সম্পর্কিত একটি তথ্য। একজন প্রশ্ন করেছিলেন যে নতুনদের জন্য যারা প্রথমবার দিবে তাদের নিয়ে কিছু বলেন, কিভাবে শুরু করবো। আচ্ছা, এটা অবশ্যই আমি নতুনদের জন্যই বলছি। আসলে যারা ইতোমধ্যে পরীক্ষা দিয়েছেন দুই একবার, তারা স্বাভাবিকভাবেই তাদের তাদের ধারণা এই সম্পর্কে আছে। আমি একদম নতুনদের জন্যই বলছি। আপনি যদি এইমাত্র জয়েন করে থাকেন, তাহলে আপনি এই ক্লাসটা আবার প্রথম থেকে চাইলে দেখতে পারেন, যে আমরা এই বিষয়গুলো আলোচনা করছি যে শুরু শুরু থেকে, অর্থাৎ 200 মার্কের ভিতরে আমাদের কত মার্কস টার্গেট হওয়া উচিত, কোন সাবজেক্টে কতটুকু টার্গেট করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, আরো আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। স্যার এই 2 মাস কত আওয়ার পড়বো? আচ্ছা, কত ঘন্টা পড়বেন এটা আসলে আপনার আপনার আপনাকে আপনি জাজ করেন। আমি যখন পড়তাম, আমি সকাল 8টা থেকে আমাদের লাইব্রেরি শুরু হতো। আমি 8টা থেকে শুরু করে নামাজ এবং খাওয়া দাওয়া এই দুপুর 1টা পর্যন্ত মোটামুটি টানা পড়তাম। এর ভিতরে হয়তো হালকা নাস্তা করার একটু বিরতি নিতাম। তারপরে আবার দেখা যাচ্ছে 1টা থেকে 2টা, এই বিরতির পরে আবার দেখা যাচ্ছে 2টা থেকে বা 2:30 থেকে আবার শুরু করতাম একবারে আসরের পর্যন্ত। তারপর আসরের পর আমি লাইব্রেরির কথা বলছি, যেহেতু আমি লাইব্রেরিতে পড়েছি আসলে সবসময়। তারপর আসরের নামাজের পর কিছু নাস্তা করে আবার পড়াশোনা শুরু করতাম। এখানে আমি আমার টিউশন ছিল, আমি যখন পড়াশোনা করতাম এর মাঝে টিউশন যেতাম আসরের পরে অনেক সময় বা সন্ধ্যার দিকে। তারপর আবার আসতাম, এসে আবার আমি রাত আমাদের লাইব্রেরি যেগুলো রেগুলার রেগুলার ডেতে 10টা পর্যন্ত খোলা থাকে, এবং শুক্র শনিবার 8টা পর্যন্ত থাকে। তো এই লাস্ট সময় পর্যন্ত আমি থাকার চেষ্টা করতাম। তো এই ক্ষেত্রে আরেকটি পরামর্শ হলো, যারা নতুন আছেন আপনারা প্রতিদিন কমপক্ষে 3টি সাবজেক্ট পড়ার চেষ্টা করবেন। একটা সাবজেক্ট সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পড়বেন না, এটা আপনার পড়াশোনার প্রতি বিরক্তিও লাগতে পারে এবং আপনার মাথা হয়তো ওইভাবে না নিতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে। আপনি যদি একাধিক সাবজেক্ট পড়েন, তাহলে আপনার পড়তে একটু আগ্রহ কাজ করবে। এক্ষেত্রে আপনি যারা বিশেষ করে সমস্যা হয় কোথায়, ম্যাথ এবং বিজ্ঞান যারা আছেন, সায়েন্সের বাইরে যারা আছেন, যারা আর্টস ফ্যাকাল্টি বা কমার্স ফ্যাকাল্টি আছেন, তাদের ক্ষেত্রে এই ম্যাথটা এবং বিজ্ঞানটা প্রতিদিন আপনি 1 ঘন্টা করে যদি পড়েন, আমার মনে হয় না খুব বেশি দিন লাগার কথা। এবং এখান থেকে আসলে প্রশ্ন খুব বেশি কঠিন হয় না। আমাদের হয়তো বুঝতে কিছুটা প্রবলেম থাকার কারণে এই বিষয়গুলো আপনাদের ভয়ের কারণে এটা হয়। আপনি রেগুলার এই বিষয়টা রাখেন, প্রতিদিন 1 ঘন্টা অঙ্ক করেন এবং 1 ঘন্টা বিজ্ঞান পড়েন। তারপর হচ্ছে চাইলে আপনি বাংলা অথবা ইংরেজি, এই দুইটা যে কোনো একটা পড়তে পারেন। মানে এক একদিন আজকে ইংরেজি পড়লেন, কালকে বাংলা পড়লেন 2 ঘন্টা বা 3 ঘন্টা। এভাবে আপনি অল্টারনেটিভ করে করে পড়বেন, অবশ্যই কন্টিনিউয়াসলি পড়তে হবে। এবং আমি যেটা করতাম আমার প্রস্তুতির ক্ষেত্রে, প্রিলিমিনারি পড়া যেমন আহ, আসলে কঠিন আবার সহজ আছে। সহজ কিভাবে, আপনি যদি একটা পড়া আজকে যেটা পড়লেন, আবার ওই সাবজেক্টটা যখন পড়বেন নতুন টপিকে যাওয়ার আগে পূর্ববর্তী যে টপিকটা পড়েছেন সেই টপিকটা আরেকটু আপনি চোখ বুলিয়ে নেবেন বা একটু রিভিশন দিয়ে নেবেন। যে এটার জন্য আপনার 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা টাইম লাগবে। পুরো একটা টপিক আপনি যেটা আজকে 2 ঘন্টা নিয়ে পড়ছেন, সেটি আবার আরেকদিন পরের দিন পড়বেন বা 2 দিন পরে পড়বেন, সেটা দেখবেন আপনার খুব অল্প সময় লাগছে, 15-20 মিনিট লাগছে। এই সময়টা আপনি সেখানে দিবেন, অর্থাৎ আগের পড়াটা আপনি বারবার রিভিশন দিবেন। কারণ প্রিলিমিনারি পড়া ভুলে যাওয়াটাও খুবই সহজ। আপনি যখন একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে যাবেন, তখন দেখবেন আপনার আগের পড়াগুলো মাথা থেকে একটু দূরে সরে যাচ্ছে। আর এটা আসলে সবার হয়, এক্ষেত্রে অনেকে হতাশ হন, আমিও হতাশ হয়েছি। আমার মতো যারা আমার বন্ধু বা পরিচিত যারা পরীক্ষা দিয়েছেন বা এই পড়াশোনা করছেন এখনো, তাদেরও একই সমস্যা হয়। নতুন হিসেবে এখানে ভয় পাওয়া যাবে না, সবারই প্রথমে খুব মানে মনে থাকতে চায় না, এটাই স্বাভাবিক।
আপনারা আহ, প্রথমের এই এই যে বাধাটা যদি অতিক্রম করতে পারেন, তাহলে আপনি যদি 3 মাস মোটামুটি পড়াশোনা করেন, আপনি দেখবেন যে প্রিলিমিনারিতে আপনার একটা অবস্থান তৈরি হয়ে যাবে। এবং রেগুলার পরীক্ষা দেওয়ার বিষয়টা, যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারেন, চাইলে অনলাইনে দিতে পারেন, অফলাইনে দিতে পারেন, বাসায় বসে দিতে পারেন, কোচিং এ গিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি কোনোটাতে বাধা নাই, কিন্তু পরীক্ষাটা দেন। এবং আমার মনে হয় এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ এসেছে, আপনারা বাসায় বসে পরীক্ষা দিলেই সময়টা সেভ হয় এবং নিজে নিজে নিজেকে জাজ করার সুযোগ পাচ্ছেন আর কি। তো অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্ম আছে এগুলো ব্যবহার করলে আমার মনে হয়, আমি যেহেতু করেছি, আমি আপনাদেরকে আগেও বলেছি, আমি একটি প্ল্যাটফর্ম ব্যবহার করতাম, লাইভ এমসিকিউ, সেটি আমাকে অনেক হেল্প করেছে। এখন এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে, লাইভ বিসিএস চ্যাম্পিয়নও আপনাদের জন্য হয়তো পরীক্ষার ব্যবস্থা করবে, সেই বিষয়গুলো আপনারা চাইলে দেখতে পারেন। পরীক্ষা দিলে আপনি আপনার উইকনেস বা কোথায় পড়াশোনাটা গ্যাপ আছে এই বিষয়টা জানতে পারেন। আর আমাদের আহ, যে প্রবণতা যে আমরা একটা বই কিনলাম বা একটা বই শুরু করলাম, বাংলা বা বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয়াবলী, যে একদম শুরু থেকে শুরু করে দিলাম বিষয়টা, এমন না করে আপনি টপিক ভিত্তিক পড়তে হবে। সেই টপিকটা বইয়ের শেষেও থাকতে পারে, সেটা আগে পড়তে হতে পারে। কারণ ইম্পর্টেন্স, আপনাকে ইম্পর্টেন্ট যে টপিক, অর্থাৎ ইম্পর্টেন্সের উপরে ভিত্তি করে আপনাকে আপনার পড়াশোনাটা করতে হবে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট অবশ্যই সেগুলো আগে পড়তে হবে। যেগুলো কম ইম্পর্টেন্ট সেটা বইয়ের শুরুতে থাকলেও সেটা আপনার হয়তো পড়া নাও লাগতে পারে। এক্ষেত্রে আপনারা একটু বিচার বিশ্লেষণ করে পড়াশোনাটা করবেন বলে আমার পরামর্শ। ঠিক আছে? তো আর কি আছে? আচ্ছা, প্রিলিমিনারি একটি বুক লিস্ট আমি সোহাগ ভাইকে দিয়ে দিব, আপনাদের এখানে পরবর্তীতে পোস্ট উনি দিয়ে দিবে আর কি। পোস্টে অথবা কমেন্টে উনি আপনাদের একটা বইয়ের লিস্ট জানিয়ে দিবেন আর কি। ইন্টারন্যাশনালে কোন কোন চ্যাপ্টার পড়লে একটু ভালো মার্ক ক্যারি করা যাবে? আচ্ছা, ইন্টারন্যাশনালটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আপনারা দেখবেন যে খুব স্পেসিফিক টপিক থেকেই বেশি প্রশ্ন আসে, অর্থাৎ সিলেবাসটা খুব বেশি ভাস্ট না। যেমন বাংলাদেশের চেয়ে অনেক ছোট, বা ইংলিশ বাংলা এগুলোর তুলনায় আন্তর্জাতিকের প্রশ্ন খুব লিমিটেড জায়গা থেকে আসে। এই ক্ষেত্রে আপনারা ইন্টারন্যাশনালে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমি যদি কিছু বলি, প্রথমে পরিবেশগত ইস্যুগুলো খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন। পরিবেশগত ইস্যুটা খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন। তারপরে পড়বেন বিভিন্ন অর্গানাইজেশন বা সংগঠন। সংগঠন সমূহ, হ্যাঁ। তারপরে পড়বেন হচ্ছে আমাদের বর্তমান যে সংঘাতগুলো হচ্ছে, এই সংঘাতগুলো পড়বেন। বিশেষ করে এখানে যে সামরিক অভিযানগুলো পরিচালিত হচ্ছে, ঠিক আছে, সামরিক অভিযান। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে যদি পড়াশোনা করতে হয় 47-এর জন্য, ইরান ইসরায়েল যে সমস্যাটা চলছে, তারপরে হামাসের সাথে ইসরায়েলের শুধু এই সমস্যা না, এই সমস্যাগুলোর বিভিন্ন অপারেশনের নাম আছে, এগুলো পড়তে হবে। তারপরে আহ, বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করা হয়েছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপরে বর্তমানে তাদের নেতাগুলো, নেতা মানে অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বা ইরানের সর্বোচ্চ নেতা কারা আছেন, এই বিষয়গুলো ওনাদের নামগুলো একটু জানতে হবে। তারপরে শুধু একটি বিষয় যখন ইম্পর্টেন্ট হয়ে যায়, অর্থাৎ কোনো একটি অঞ্চলে যখন একটি সংঘাতময় একটা অবস্থা থাকে, সেই ক্ষেত্রে ওই বর্তমান পরিস্থিতিটাই শুধু ইম্পর্টেন্ট থাকে না। এই ক্ষেত্রে ওই ওই দেশগুলো বা ওই অঞ্চলগুলোর প্রাচীন যে ইতিহাসগুলো আছে, যেমন ইরান, এখন ইরানের ইসলামিক বিপ্লবটা ইম্পর্টেন্ট হয়ে গেল। কারণ ইরান এবং ইসরায়েলের যে সংঘাত চলছে 47তম বিসিএস এর জন্য, যে ইরানের ইসলামিক রেভলিউশন হয় আপনারা জানেন 1979 সালে, সেই বিষয়গুলো একটু আপনাকে জানতে হবে। ওই সময় ইরানের শাসন ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন হয়, সেই বিষয়গুলো জানতে হবে। তারপরে হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটা কিভাবে উত্থান হয়, 1948 সালে যে ইসরায়েল, মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামে একটা রাষ্ট্রের জন্ম হয়, এই বিষয়গুলো কিন্তু এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে এই কারণে। তারপরে হচ্ছে বিভিন্ন সম্মেলন পড়তে হবে, বিভিন্ন সম্মেলন পড়তে হবে, সম্মেলন। সম্মেলন পড়তে হবে কোনগুলো? বর্তমানে যেগুলো হচ্ছে, বর্তমান এবং ভবিষ্যৎ 2-3 বছর কোথায় কি হবে, হ্যাঁ, ভবিষ্যৎ 2-3
বছর কোথায় কোনটা হবে সেইগুলো একটু আপনাদেরকে এখনই জেনে রাখতে হবে। এগুলো চাইলে আপনারা আরো 1 মাস পরেও পড়তে পারেন বিষয়গুলো, এই যে সাম্প্রতিক বিষয়গুলো, এইগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের এখানে সংগঠনের ভিতরে কিন্তু আমাদের ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ঠিক আছে, ন্যাটো, তারপরে আসিয়ান, এগুলো সার্ক, বিমস্টেক, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে বর্তমানে যে ইউএসএ বাণিজ্য যুদ্ধগুলো করতেছে, ইউএসএ যে শুল্কগুলো আরোপ করতেছে, এই বিষয়গুলো, ইউএসএ চীন, ইউএসএ রাশিয়া, এই বিষয়গুলো আপনাদেরকে ভালো করে পড়তে হবে। পরিবেশগত ইস্যুতে আমাদের অনেকগুলো সম্মেলন হয়, সেই বিষয়গুলো জানতে হবে। অনেকগুলো সংগঠন আছে পরিবেশ রিলেটেড, সেইগুলো। তারপরে সংগঠনের হেডকোয়ার্টার বা সদর দপ্তরগুলো কোথায় আছে, এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। বর্তমান সংঘাতের কথা বললাম, সম্মেলন, এগুলো পড়তে হবে। তারপর হচ্ছে আরেকটি বিষয় আসে, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের রিপোর্ট, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক রিপোর্ট, অর্থাৎ যেমন আহ, এবছর অর্থনৈতিক মানে জিডিপিতে বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ কোনটি, সামরিক শক্তিতে বৃহত্তম দেশ কোনটি, তারপরে মানব সম্পদের কোন দেশ সবচেয়ে এগিয়ে আছে, কোন দেশ সবার শেষে আছে, বাংলাদেশের অবস্থান। সব পড়ার দরকার নেই, বলবেন সবচেয়ে সর্বোচ্চ কোন দেশ, সর্বনিম্ন কোন দেশ, আর বাংলাদেশের অবস্থান, এই তিনটি আপনারা সবসময় স্কিপ করে পড়বেন। খুব বেশি পড়ার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বেন। অর্থাৎ প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন, আগের বছরের প্রশ্নগুলো কি আসে আসলে, একটা টপিক থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে পড়লে বুঝতে পারবেন আসলে যে কোনগুলো পড়তে হবে। আর বাদ দিতে হবে, মানে পড়াশোনা সব করা যাবে না, অনেক টপিক বাদ দিবেন। এখানে আমি আন্তর্জাতিকের খুব অল্প কিছু টপিক বলেছি, আরো কিছু আছে, সেগুলো মিলাই পড়লে হবে, কিন্তু সবকিছু পড়ার দরকার নেই আসলে। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে একটু পরে বলছি। আচ্ছা, কমেন্ট পড়ছি, আসলে আমি কমেন্ট পড়ছি। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, মানে তাকে পরামর্শ দেন যে সে কিভাবে শুরু করবে। আচ্ছা, মানে এটা প্রশ্ন। হুম, অনার্স সেকেন্ড ইয়ার, আমি অনার্স প্রথম বর্ষের একজনকে ইতোমধ্যে আপনাকে পরামর্শটা দিয়েছি যে আপনি প্রথম একটি আগের প্রিভিয়াস যে বিসিএস এর প্রশ্ন ব্যাংক আছে, একটি কিনেন, কিনে প্রশ্নগুলো দেখুন আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। তারপর আপনি যে বিষয়গুলো অপরিবর্তনীয়, অর্থাৎ যে বিষয়গুলো আজকে যে টপিক আছে, ভবিষ্যৎ 20 বছর 10 বছর পরেও যদি বিসিএস পরীক্ষা হয়, যে টপিকগুলো একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, সেই টপিকগুলো আপনার পড়া উচিত। যেমন বাংলা, বাংলা ব্যাকরণ কখনোই যা আছে এর বাইরে কিছুই থাকবে না নতুন করে, তো এইগুলো পড়তে পারেন। ইংরেজি পড়তে পারেন, গণিত পড়তে পারেন, বিজ্ঞান পড়তে পারেন, এই বিষয়গুলো আপনি এখন থেকে পড়তে পারেন। বাংলা, ইংলিশ এবং ম্যাথ, এই তিনটা বিষয় শুধু বিসিএস না, প্রাথমিক, ব্যাংক বা অন্য কোনো নন ক্যাডার চাকরির পরীক্ষা বা অন্য যে কোনো পরীক্ষাতে এই তিনটি সাবজেক্ট অবশ্যই থাকবে সব জায়গায়। কাজে আপনাকে প্রথমে শুরু করতে হলে এই তিনটা দিয়েই শুরু করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আর একজন বলেছেন রিটেন ইংরেজি কিভাবে শুরু থেকে, রিটেন কিভাবে শুরু থেকে একটু একটু করে পড়বেন। আচ্ছা, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। রিটেনের ইংরেজি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিসিএস এ ইংলিশ রিটেন 200 মার্কস, এটা 4 ঘন্টার পরীক্ষা হয়, ঠিক আছে। তো এই 200 মার্কসের ভিতরে মানে আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং পারেন, মানে আপনি মোটামুটি লিখতে পারেন, বা একটা লেখা, ইংরেজি একটা লেখা পড়ে বুঝতে পারেন, তো এতটুকু যদি দক্ষতা থাকে তাহলে মোটামুটি আপনি মানে অনেক আনসার করে ফেলতে পারবেন। তার প্রায় 120 20 প্লাস আপনি আনসার করে ফেলতে পারবেন যদি আপনি শুধু এতটুকু বুঝেন যে আপনি মানে মোটামুটি লিখতে পারেন এবং যে কোনো একটি প্যাসেজ বা একটা টপিক আপনি পড়ে বুঝতে পারেন। এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্যাসেজ সলিউশন করা, প্যাসেজের ভিতরে যে প্রশ্নগুলো আছে, যেমন একটা আগের বছরের প্রশ্ন দেখলে আপনারা জানতে পারবেন। সেটার জন্য আপনাকে একটু ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ ইংলিশ আসলে কোনো কিছুই পড়ার নাই, আবার অনেক পড়ার আছে। ইংলিশ আপনি বেসিক ভোকাবুলারি গুলো একটু জানার চেষ্টা করবেন, খুব বেশি না। এটার জন্য আমি যেটা করতাম যে ডেইলি স্টার পত্রিকা পড়তাম, আরেকটি ইউটিউব চ্যানেলের কথা না বললে নয়, আমি স্যারের উপর খুবই কৃতজ্ঞ, রাশেদ স্যার, উনি হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজের ইংলিশের একজন টিচার।
স্যার যদি দেখে থাকে বা স্যার যদি আমার এই ভিডিও স্যারের কাছে পৌঁছায়, অবশ্যই স্যারকে সালাম থাকলো। স্যারের ইউটিউব চ্যানেল হচ্ছে আর মেথড অফ লার্নিং ইংলিশ। এই ইউটিউব চ্যানেল আসলে আমার ইংলিশ প্রস্তুতির ক্ষেত্রে একমাত্র বা প্রধান অবলম্বন ছিল। কারণ আমি ইংলিশের ট্রান্সলেশন, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ইংলিশের ট্রান্সলেশন এগুলো আমার জন্য প্রথমে একটু মানে অস্বস্তিকরই ছিল। পরে স্যারের এই চ্যানেল থেকে আমি, আপনারা ঢুকবেন, আপনাদেরকে আমন্ত্রণ থাকলে এখানে প্লে লিস্টে গিয়ে দেখবেন যে স্যার ডেইলি স্টার পত্রিকাগুলো মানে ট্রান্সলেশন করে দেন। আবার বাংলা থেকে কিভাবে একটা ট্রান্সলেশন ইংলিশে করতে হয় সেটাও স্যার খুব সুন্দর করে, মানে আমি মানে এই বিসিএস এ আমার যতদিন জার্নি তার ভিতরে মানে ইংলিশের ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ যেটা, এটা যে এত কার্যকরী ভাবে কেউ শিখাতে পারে আসলে আমার ধারণা ছিল না। তো স্যারের এই চ্যানেলটা আপনারা চাইলে দেখতে পারেন। এখানে স্যার ট্রান্সলেশন আসলে খুব ভালো করে এবং ইংলিশের বেসিক অনেক কিছু উনি পড়ান। আমি ওনার এখান থেকে ট্রান্সলেশনটা খুব ভালোভাবে দেখেছি। তো এই এই এখানে আপনাকে ইংলিশের প্রস্তুতির ক্ষেত্রে পুরাটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং বা ইংলিশ লিখতে পারা। ইংলিশ যদি আপনি লিখতে পারেন তাহলে অর্থাৎ সেন্টেন্স মেকিং করতে পারেন তাহলেই হবে। এর জন্য আপনি বেসিক কিছু ভোকাবুলারি আপনি একটা সেন্টেন্সে ব্যবহার করবেন। যেমন খুব ইউজ, মানে আমরা কমন ইউজ যে শব্দগুলো ব্যবহার করি এর কিছু অল্টারনেটিভ একটু স্ট্যান্ডার্ড শব্দ আপনারা শিখে রাখতে পারেন। চাইলে জিআরইর কোনো বই থেকেও আপনারা 50-100টা শব্দ যেটা আপনি সেন্টেন্সে ব্যবহার করতে চান, কারণ কিছু সেন্টেন্স মেকিং আসে, সেগুলোতে আপনি ব্যবহার করতে পারেন। আর হচ্ছে স্যারের চ্যানেল থেকে আপনারা কিভাবে ট্রান্সলেশন করতে হয়, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা, এগুলো স্যার এত সুন্দর করে বুঝিয়েছেন। আপনারা চাইলে এখান থেকে দেখলে আশা করি উপকৃত হবেন। অর্থাৎ আপনি যদি ট্রান্সলেশন শিখে যান বাংলা থেকে ইংলিশ, তাহলে কিন্তু আপনার প্যাসেজ সলিউশন করাটা খুব ইজি হয়ে যায়, অনেক কঠিন আর থাকে না। আর কিছু আপনি যদি ভোকাবুলারি শিখতে পারেন এবং বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আপনার যদি জানা থাকে, এটা স্যারের ভিডিও দেখলে আপনি পাবেন। আর ইংলিশের জন্য আসলে আমি শুধুমাত্র এই স্যারের চ্যানেল আর পেপার পড়তাম, আগের বছরের প্রশ্ন। আর এর জন্য কোনো আলাদা বই আসলে ওইভাবে আমি পড়ি নাই। আমি শুধু ট্রান্সলেশন প্র্যাকটিস করতাম এবং হচ্ছে আমাদের এসে যেটা ছিল সেটা, এটার জন্য আমি বই পড়েছি বা কিছু নোট করেছি একা একা, বা মানে ফ্রি হ্যান্ড রাইটিং পার্টটার জন্য কোনো বই টই পড়ি নাই। আমি শুধু আপনার রিটেনে যে ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশনে 25-50 এবং এসেতে 50 মার্ক। এই এসের উপরে আপনার একটু সময় দিবেন, মোটামুটি 8টা-10টা এসে আপনি যে কোনো বই থেকে আপনার মতো করে নোট করে নেবেন। এটা যে কোনো বই হতে পারে, পত্রিকা হতে পারে, সবগুলোর কম্বিনেশন হতে পারে। এগুলো থেকে আপনি একটা নিজে নিজে কিছু টপিকে নোট করে নিতে পারেন। যেমন উইমেন এম্পাওয়ারমেন্ট আপনি একটি করতে পারেন, তারপর ক্লাইমেট চেঞ্জ নিয়ে করতে পারেন, তারপর গ্লোবাল যে এখন সংঘাত চলতেছে, এই যে ওয়ার, এইগুলো নিয়ে আপনারা পড়তে পারেন। এই বিষয়গুলো আপনারা পড়বেন। এটা হচ্ছে রিটেন, অর্থাৎ রিটেনে আপনাকে মূলত ট্রান্সলেশনের উপরে আপনার দক্ষতা অর্জন করতে হবে, তাহলে অনেকটাই পড়া হয়ে যায়। ট্রান্সলেশন এবং হচ্ছে এসে, এসে কিছু চাইলে আপনি একটু আহ, ভালো করে পড়তে পারেন আর কি, নোট করে। আচ্ছা, আর 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 কি প্রশ্ন আছে? স্যার ইন্টারন্যাশনালে কত মার্কস তোলা সেফ জোন? ইন্টারন্যাশনালে প্রিলিমিনারিতে হচ্ছে 20 মার্কসের ভিতরে এখানে 15 পাওয়া সম্ভব বা আরো বেশি পাওয়া সম্ভব। তো আপনার 14-15 টার্গেট হওয়া উচিত। আর রিটেনে হচ্ছে রিটেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তো আছে হচ্ছে 100 মার্কস। এই 100তে 60+ টার্গেট থাকা উচিত, 60 বা 65 টার্গেট। কত পাওয়া যায় এটা তো আসলে জানার সুযোগ নাই, তবে এরকম পাওয়া সম্ভব। 60, 65 বা দেখা গেছে 70ও পেয়েছে কেউ, 68, 67 এমন মার্কস পাওয়া যায় আসলে। এর জন্য আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিটেনের জন্য একটা বই, কনসেপচুয়াল ইস্যুর জন্য আমি একটা বই পড়তাম। এটা হচ্ছে ডিগ্রি অথবা অনার্সের 3rd ইয়ারের আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি একটা বই আছে। এই বই থেকে কনসেপচুয়াল ইস্যুগুলো পড়তাম। আসলে আন্তর্জাতিকের জন্য যে খুব বেশি রিটেনে বই পড়ার দরকার আছে এটা আমার কাছে, আপনি চাইলে পড়তে পারেন। আমি হাসান জাহিদ ভাইয়ের বইটাও পড়েছি, ভাইয়ের বইটাও সুন্দর আছে, ওনার বই থেকে হেল্প নিয়েছি। আর পত্রিকা থেকে আপনি এই যে আমাদের যেটা প্রবলেম সলভিং এবং ইম্পেরিক্যাল ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলো আপনাকে অবশ্যই অবশ্যই নোট করতে হবে।
যেগুলো এগুলো সবসময় সাম্প্রতিক প্রশ্ন আসে, আপনাকে সাম্প্রতিক যে পেপার পত্রিকাতে যে লেখাগুলো আসে, কলাম আসে, আন্তর্জাতিক পেজে যে বিষয়গুলো আসে, এইগুলো আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর আন্তর্জাতিকে এখানে রিটার্নে 60 থেকে 65 একটি ভালো মার্কস হতে পারে, 60-এর নিচে না। আর পিলির ক্ষেত্রে 14 থেকে 15 বা 16-17 পাইলেও ভালো, 14-র নিচে না আসলে ভালো। আচ্ছা, একজন লিখেছেন মোহাম্মদ ইউসুফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনার্স তৃতীয় বর্ষের ফল প্রার্থী, আমি কিভাবে প্রস্তুতি নেব? আপনি যেহেতু অনার্স তৃতীয় বর্ষে আছেন, আপনি মোটামুটি শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনি বিসিএস প্রশ্ন থেকে আপনি এই ভিডিওটা আবার প্রথম থেকে দেখলে আমি অনেকবারই বলেছি কিভাবে আমি আসলে সাবজেক্ট ভিত্তিক আপনার রোড ম্যাপটা মোটামুটি বলেছি। আরো যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই পেজের সাথে কানেক্ট থাকলে আপনি আশা করি জানতে পারবেন। তো আপনার আপনার ক্ষেত্রে আপনার উইক জোন এবং স্ট্রং জোন এগুলো আলাদা করে আপনাকে প্রস্তুতি নিতে হবে। উইক জোন গুলোতে বেশি সময় দিতে হবে। আর আমি আপনাকে প্রথমে বলে দিয়েছি আসলে কোন সাবজেক্ট থেকে কেমন মার্কস পাওয়া সম্ভব। আপনি চাইলে ভিডিওটা প্রথম থেকে আবার দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ইউসুফ আপনাকে ধন্যবাদ। আমিনা হোসেন লিখেছেন মেহেদী হাসান ভাই এবং বিসিএস চ্যাম্পিয়নকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক স্বাগতম বিস্তারিত এত সুন্দরভাবে বলার জন্য আপনাকে এবং বিসিএস চ্যাম্পিয়ন পেজকে অসংখ্য ধন্যবাদ। তানহা আপনাকে ধন্যবাদ। লার্নিং পেজ রিমা বলছেন বাংলাদেশ নিয়ে কিছু বলেন প্লিজ। বাংলাদেশ নিয়ে বলি একটু। মানে এই 10টা অধ্যায়ের ভিতরে কোনগুলো আগে পড়া উচিত? আচ্ছা, 9টা অধ্যায় কোনগুলো বেশি পড়লে ইজিলি 20 পাওয়া যাবে, এরকম কিছু আইডিয়া নেই। আচ্ছা, একজন জানতে চেয়েছেন বাংলাদেশ বিষয় বলি। বাংলাদেশে 30 মার্কস, এখান থেকে আপনি অবশ্যই 22 থেকে 23 বা সম্ভব হলে 25 পাওয়া সম্ভব। আমি আমি পেয়েছি, আমি একাধিক বিসিএস পরীক্ষা 43-44 আমার, এখান থেকে ভালো মার্কস থাকতো আসলে। এক্ষেত্রে আপনার টার্গেট হবে প্রথমে হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান সম্পর্কিত তথ্যগুলো পড়বেন প্রশ্ন দেখে ভৌগোলিক অবস্থান থেকে, ঠিক আছে। তারপরে পড়বেন আমাদের যে ওই সময়ের পরীক্ষা যখন হবে তখন যে অর্থনৈতিক সমীক্ষাটা থাকবে, সেখান থেকে সব না, এখান থেকে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, জিডিপি গ্রোথ কত হচ্ছে, তিনটা আমাদের যে প্রধান খাত জিডিপির, সেবা খাত, সেবা খাত, কৃষি খাত এবং শিল্প খাত, এই খাতের অবদানগুলো কতটুকু ইমপ্রুভ হচ্ছে। তারপরে আমাদের বাজেট থেকে একটু পড়তে হবে, বাজেটের আমাদের করমুক্ত আয় কত, তারপরে আমাদের বাজেটের জিডিপি প্রবৃদ্ধির হার কত অ্যাজিউম করা হচ্ছে, তারপরে বিগত বছরে জিডিপির হার কতটুকু জিডিপি বাড়লো, তারপরে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এই বিষয়গুলো জানবেন, দারিদ্র্যের হার, এইগুলো জানতে হবে অর্থনৈতিক সমীক্ষা থেকে, ঠিক আছে। তারপরে তারপরে আসে হচ্ছে বাংলাদেশের যে পরিবেশগত ইস্যু, এখানেও চলে আসে আবার। তারপরে আমাদের যে কৃষি অঞ্চল, কৃষি, বাংলাদেশের কৃষি রিলেটেড অনেকগুলো প্রশ্ন আসে, বিভিন্ন ফসলের নাম, তারপরে কোন মৌসুমে কোন ফসল হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি পড়বেন আমাদের যে বিভিন্ন ভৌগোলিক এলাকায়, যেমন কোন কোন এলাকায় আমাদের জলপ্রপাত আছে, কোনটা ইম্পর্টেন্ট সেটা কোথায় আছে, বিভিন্ন পাহাড় আছে, এটা পড়বেন, পাহাড় পর্বত, অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের যে দর্শনীয় যে স্থানগুলো আছে এটা কোথায় কোনটা অবস্থিত, এগুলো পড়বেন। তারপরে পড়বেন হচ্ছে আহ, আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত তথ্যগুলো পড়বেন। বাংলাদেশে বর্তমানে কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের আহ, প্রধান প্রধান নৃগোষ্ঠীগুলো কোন অঞ্চলে বাস করে, এই জেলাগুলো পড়বেন। তাদের সাংস্কৃতিক বিভিন্ন উৎসব আছে, এই উৎসবগুলো পড়বেন। তাদের জন্য সরকারের কিছু উদ্যোগ আছে, এইগুলো পড়বেন, ঠিক আছে। তারপরে আরো যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, আমাদের সংবিধানের মূল বিষয়গুলো পড়তে হবে। আর আমাদের 1947 থেকে 71 পর্যন্ত, ঠিক আছে, এই এই জায়গাগুলো একটু সুন্দর করে পড়তে হবে। ইতিহাসগুলো একটু ক্রমান্বয়ে পড়বেন, ঠিক আছে। এখান থেকে আশা করি আপনারা মোটামুটি একটা ভালো গাইডলাইন পাবেন। আরো আরো বিস্তারিত হয়তো সামনে যদি কখনো আপনাদের সাথে কথা হয় সেক্ষেত্রে আরো বলতে পারবো আর কি। তানবি আক্তার উনি বলছেন শুক্রিয়া, ধন্যবাদ আপনাকে।
স্যার বাংলা সাহিত্য বিশেষ করে উপন্যাসগুলো কিভাবে পড়বো একটু আইডিয়া দেন। মোহাম্মদ নওয়াজ। আচ্ছা, রিটেন সব বিষয়াবলী ইংরেজিতে লেখা নিয়ে কিছু বলেন। আচ্ছা, রিটেনে সব বিষয়াবলী ইংরেজিতে। আচ্ছা, হ্যাঁ, রিটেনে আপনি চাইলে যে কোনো বিষয় আপনি চাইলে রিটেনে ইংলিশে লিখতে পারেন, আবার একটি সাবজেক্ট রিটেনে, একটি সাবজেক্ট বাংলায়, এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেটি ইংলিশে লিখবেন সেটা টোটালটা ইংলিশে, যেটা বাংলাতে লিখবেন সেটা টোটালটা বাংলা লিখতে হবে। বাংলার ভিতরে আপনি চাইলে কোটেশন ইংলিশে বা কোনো টপিক ইংলিশে কিছু লিখতে পারেন, সমস্যা নেই। পুরাটা আপনি ইংলিশে চাইলে দিতে পারেন এবং এটা ভালো হবে, টাইম সেভ হবে আশা করি আসলে আপনার জন্য। আর বাংলা সাহিত্য নিয়ে আপনার প্রথমে বলেছিলাম যে বাংলা সাহিত্য আসলে অনেক বেশি পড়ে যে খুব বেশি মার্কস মার্কস পাওয়া সম্ভব এটা মনে করার কোনো কারণ নাই। এখান থেকে আপনি কিছু সিলেক্টিভ পড়বেন। বাংলা সাহিত্যের উপন্যাসগুলোর ভিতরে দেখা যায় যে সামাজিক উপন্যাস আছে, তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে, তারপরে বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন প্রবাহ নিয়ে উপন্যাস আছে। এইগুলো একটু আলাদা করে একটু পড়তে পারেন। আর আমাদের উপন্যাসের যারা খুবই প্রমিনেন্ট ক্যারেক্টার অর্থাৎ রাইটার ছিলেন, যেমন আমাদের বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনাদের উপন্যাসগুলো আসলে খুব বেশি আসে বিসিএস বিগত বছরের প্রশ্নগুলো থেকে এটা জানা যায়। তারপর নারী ঔপন্যাসিক যারা আছেন তাদের উপন্যাসগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো আপনি চাইলে দেখতে পারেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক, এইগুলো একটু টপিকগুলো কে লিখেছেন, উপন্যাসের নাম, তার লিডিং ক্যারেক্টার, এগুলো একটু পড়তে পারেন। আচ্ছা, আচ্ছা, শাকিলা খাতুন লিখেছেন ফাইনাল ইয়ারের স্টুডেন্টের বিসিএস যাত্রা সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হলে অবশ্যই আপনি যদি বিসিএস দিতে চান তাহলে আপনার জন্য অবশ্যই আমাদের কথা বলতে হবে। আপনি শুধু বিসিএস না, বিসিএস ছাড়াও অন্যান্য যে চাকরিগুলো আছে অর্থাৎ পরীক্ষাগুলো হয়, চাকরি পরীক্ষা, সবগুলোর জন্য আপনার প্রস্তুতি নেওয়া উচিত। কারণ বিসিএস দিন শেষে 4 লক্ষ 4.5 লক্ষ প্রার্থী আবেদন করে, সেখান থেকে 1600 1700 2000 ক্যান্ডিডেট আলটিমেটলি ক্যাডার হন। তো আমাদের সকলেরই মনে হয় ফার্স্ট অপশনের পাশাপাশি সেকেন্ড থার্ড এই অপশনগুলো রাখা উচিত। এক্ষেত্রে আপনি আমাদের এই ভিডিওটা আবার প্রথম থেকে দেখলে অনেক কিছু গাইডলাইন পাবেন। আর এই পেজের সাথে থাকুন, আশা করি আপনি আরো অনেক কিছুই জানতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, রিটেনের ইংরেজি রচনার জন্য কোন বই ফলো করব আর কোন পত্রিকা? আচ্ছা, রিটেন ইংলিশের জন্য আপনি আহ, আমরা ডেইলি স্টার পড়েছি। আর বইয়ের ক্ষেত্রে বাজারে অনেকগুলো বই আছে, স্পেসিফিকলি আসলে বলার মতো কোনো বই থেকে আমি ওইভাবে পড়ি নাই, যেহেতু আমি এটা বলতে পারছি না। আমি কয়েকটি বই পড়েছিলাম, প্রচলিত যে বইগুলো আছে, যেগুলোটাই আপনি চাইলে পড়তে পারেন, তবে আহ, একটু নোট করে নিতে হবে। বইয়ে যেভাবে আছে ওইভাবে না পড়ে আপনি একটু নোট করে, আর ডেইলি স্টার পত্রিকাটা পড়তে পারেন। ওখানে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়, বিবিসি যেটা বিবিসি নিউজ ইংলিশটা পড়তে পারেন, এটাও আপনাদের কাজে লাগবে। আইসিটি কিভাবে? আচ্ছা, আইসিটি পার্টটা ভুলে গেছি, আইসিটি পার্ট নিয়ে কোনো কথাই হয়নি। আইসিটি পার্টে ভালো মার্কস তোলা সম্ভব। আইসিটির জন্য আমি যে বইটি পড়তাম সেটা হচ্ছে আলাল ভাই, আমাদের ঢাকা ইউনিভার্সিটির আলাল ভাইয়ের আলাল কম্পিউটার আওয়ার বইটা ভালো, আমি পড়েছি। আচ্ছা, এই আইসিটির জন্য আপনারা এখানে 10+ টার্গেট রাখা উচিত। এক্ষেত্রে আপনি আলাদা কম্পিউটার থেকে আগের বছরের প্রশ্নগুলো আগে দেখবেন, দেখে ওই টপিক ভিত্তিক পড়বেন। যেমন খুব ইম্পর্টেন্ট হচ্ছে কম্পিউটার পেরিফেরাল যেগুলো ছিল, র্যাম রোম, হ্যাঁ, র্যাম র্যাম রোম যেগুলো আপনার মানে কি বলে সফটওয়্যার হার্ডওয়্যারের যে বিষয়গুলো, এগুলো নাম, তারপর বিভিন্ন ভাইরাস, অ্যান্টিভাইরাস এই নাম, তারপরে আমাদের কম্পিউটার পেরিফেরাল আর হচ্ছে প্রোগ্রামিং, একই সাথে হচ্ছে আমাদের ই কমার্স, তারপরে আইসিটি প্রযুক্তি পার যেটা আছে, ওয়াইফাই, ব্লুটুথ, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে হবে। এর জন্য ভাইয়ের বইটা আমার কাছে খুব গোছালো মনে হয়েছে, আপনারা চাইলে বইটা ফলো করতে পারেন বা অন্য কোনো বই চাইলেও পড়তে পারেন। আমি যেটা পড়েছি আপনাদেরকে সেটি বললাম। আইসিটি থেকে ভালো মার্কস ক্যারি করা সহজ, এটা যে কোনো ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী হোক তার ক্ষেত্রে আমার মনে হয় আইসিটি থেকে ভালো মার্কস ক্যারি করা খুব কঠিন না। আইসিটি আপনারা অবশ্যই একটা ভালো মার্কস তোলার একটা অপশন হিসেবে রাখবেন, চেষ্টা করবেন ভালো। আচ্ছা, তানহা বলছেন যে গণিত নিয়ে কিছু বলেন, যারা মানবিকের তাদের জন্য গণিত। আচ্ছা, আচ্ছা, গণিতের ক্ষেত্রে আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে গণিতটা যারা আর্টস কমার্সের আছেন তাদের জন্য একটু কঠিন। আপনারা চাইলে
প্রতিদিন একটু গণিত প্র্যাকটিস করতে পারেন। এই ক্ষেত্রে 9-10-এর বইটা কালেক্ট করবেন, আরেকটি যে কোনো একটা সমাধান বাজারে যে সমাধানগুলো প্রচলিত যে গাইড বইগুলো আছে, 9-10-এর এই সমাধান বইটা কালেক্ট করবেন, সূত্রগুলো দেখবেন, দেখে আমাদের বিসিএস এর যে চ্যাপ্টার গুলো আছে, যদি খুব ইম্পর্টেন্টলি বলি, লগ লগ সূচকের যে অধ্যায়টা আছে, বীজগণিতের সূত্র যে অধ্যায়টা আছে, তারপরে হচ্ছে বৃত্ত, ত্রিভুজ, অর্থাৎ পরিমিতি পাঠটা, এখান থেকে ভালো প্রশ্ন আসে। এই বিষয়গুলো আগে পড়ুন। আপনাকে আপনি যদি আর্টসে হন, আপনি 10 টার্গেট রাখেন, 15-এর ভিতরে 10 টার্গেট রাখেন, 8-9 পাইলেও আপনার জন্য কোনো সমস্যা নাই। আপনি অন্য সাবজেক্টগুলো ভালো করেন, মানে শুধু ইংলিশ ম্যাথের পিছনে সারাদিন সময় দিবেন এমন না, ঠিক আছে? আচ্ছা, 1 বছরে বিসিএস এর ফুল প্রিপারেশন কিভাবে নেবেন? 1 বছরে যদি নিতে চান তাহলে আপনি আগে বিসিএস রিটেন এবং প্রিলিমিনারি প্রশ্নগুলো কালেক্ট করবেন, প্রশ্নগুলো দেখবেন, দেখে প্রিলিমিনারি এবং রিটেনের যেগুলো একসাথে নেওয়া যায় সেগুলো পড়তে থাকবেন। প্রথমে রিটেন কিছু আগাবেন, যখন প্রিলিমিনারি কাছাকাছি আসবে তখন ফুল, মানে পুরা দমে আপনি প্রিলিমিনারির প্রস্তুতি নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন ছিল? তাহলে স্যার আমরা যে প্রশ্নগুলো আগে রেডি করে রাখছিলাম, আচ্ছা, এরকম কিছু প্রশ্ন আলোচনা করা যেতে পারে। সেটি হচ্ছে আহ, যেটা আসলে অনেকেই বলে যে পড়া তো স্যার শুরু করতে চাই, কিন্তু কোথায় থেকে শুরু করব বুঝতে পারে না, এরকম অনেকেই বলে। কোনগুলো আগে পড়া উচিত আর কোনগুলো বাদ দেওয়া উচিত, আপনি অনেকটাই বলেছেন। বাট যদি আপনাকে 10টা প্রিলিমিনারি সাবজেক্ট দেওয়া হয়, মানবিক স্টুডেন্টের জন্য আপনি কোন 4টি সাবজেক্ট আগে পড়তে বলবেন, এবং যারা আসলে সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের কোন 4টি সাবজেক্ট আগে পড়তে বলবেন, সেটা যদি শুরুতেই বলতেন 2-3 মিনিটে স্যার। আচ্ছা। মানবিক স্টুডেন্টরাই বেশি আসলে এই যে ম্যাথ এবং বিজ্ঞানের কারণে ওনাদের সমস্যাটা বেশি হয়, এটা খুব স্বাভাবিক। যেহেতু ওনারা এই সাবজেক্টগুলোতে কিছুটা পিছিয়ে থাকেন, মানে ওনাদের সঙ্গত কারণেই, কারণ ওনারা এখান থেকে অনেক দূরে থাকেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্যান্য যে বিষয়গুলো আছে, মূল বিষয় তো তারা পড়বেনই, সাথে আমি যেটা প্রথমে বলছিলাম যে প্রতিদিন আমরা চেষ্টা করবো 3টা সাবজেক্ট পড়া মিনিমাম। বাংলা 2 ঘন্টা পড়লাম, ইংলিশ 2 ঘন্টা পড়লাম, সাধারণ জ্ঞান 2 ঘন্টা পড়লাম। তো সেই ক্ষেত্রে আপনারা এই সাবজেক্টগুলো পড়ার পাশাপাশি অবশ্যই প্রতিদিন, যিনি সায়েন্সের ওনাকে কিন্তু প্রতিদিন ম্যাথ বা বিজ্ঞান পড়া লাগবে না, আপনাকে অবশ্যই বিজ্ঞান এবং ম্যাথ প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা করে পড়তে হবে। এটা আগের বছরের প্রশ্নগুলো দেখবেন, বা আহ, কোনো সিনিয়রের থেকে আপনি স্পেসিফিকলি যদি কোনো বই টপিকগুলো দাগিয়ে নিতে পারেন সেটা হয়, বা যে এই বিসিএস চ্যাম্পিয়ন পেজের সাথে থাকলে হয়তো আপনারা সাহায্য পেতে পারেন, চাইলে এখান থেকে আপনারা সহায়তা নিতে পারেন। আর সায়েন্সের হলে তো তারা এদিকে এগিয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমি বলবো বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পাঠটাতে একটু বেশি সময় দিতে হবে। এক্ষেত্রে তারা তাদের মতো করে প্রস্তুতি অবশ্যই নিতে পারবে। এক্ষেত্রে আমার মনে হয় ইংলিশ বিষয়টা, ইংলিশে কিন্তু ভালো করার সুযোগটা বেশি, বাংলার চেয়ে ইংলিশে মার্কসটা বেশি ওঠানো সম্ভব। আপনারা ইংলিশের উপরে একটু গুরুত্ব দিবেন, কারণ ইংলিশও কিন্তু আলটিমেটলি খুব, মানে নির্দিষ্ট টপিক থেকেই বারবার প্রশ্ন আসতে দেখা যায়। এক্ষেত্রে আপনারা ইংলিশটাকে একটু গুরুত্ব দিবেন। স্যার এখানে একটা অ্যানাউন্সমেন্ট করতেছে, আপনি যে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের কথা বললেন, হ্যাঁ, এখানে আমাদের একেবারে সিলেক্টেড, বিশেষ করে বাংলার জন্য, সাহিত্যের জন্য 40 থেকে 45 জন রাইটার, এবং ইংরেজির একেবারে আপনার রিনেসান্স পিরিয়ড থেকে শুরু করে পোস্ট মডার্ন পর্যন্ত যে রাইটার গুলো আছে, তাদের খুব ইম্পর্টেন্ট যারা, তাদের মনে রাখার কৌশল এবং নর্মালি দুইটা ভাবে কিন্তু প্রেজেন্ট করা আছে। সেটাই কিন্তু আমাদের সামনে আগস্ট থেকে ম্যারাথন ক্লাস শুরু হবে, সেখানে আমরা সেই কৌশলটি আলোচনা করব। একটা মিথ আছে স্যার, অনেকে মানে গল্প করে বা বানিয়ে কিভাবে বলে, সে 24 ঘন্টা 22 ঘন্টা পড়াশোনা করতো, 16 ঘন্টা পড়াশোনা করতো। কিন্তু আমি স্টপ ওয়াচের পড়াশোনা করে দেখেছি, যদি আসলে স্টপ ওয়াচের সত্যি কেউ 12 ঘন্টা স্টাডি করে, তাহলে ওই দিনে তার অন্য কোনো কাজ হয় না। আসলে স্যার মানে দিন কতটুকু রিয়েলি পড়াশোনা করা উচিত, এবং সকালে করা উচিত না রাতে করা উচিত, মানে এই বিষয় নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে, যেহেতু অনেক প্রচলিত গল্প আছে। আসলে আপনি কি করতেন সেই আচ্ছা। বিষয়টা? আমি ধন্যবাদ সোহাগ ভাই। আপনি জানেন যে আমি বলেছি যে আমি লাইব্রেরিতে পড়াশোনা করতাম, অর্থাৎ আমার রুটিন ছিল সকাল 8টা থেকে শুরু হতো, রাত এখানে 10টা পর্যন্ত আমি পড়তাম। কিন্তু এর মানে এই না যে আমি টানা 8টা থেকে 10টা পড়েছি, অর্থাৎ 8টা থেকে 10টা পড়লে মোটামুটি 14 ঘন্টা হয়, এত আসলে আমি পড়ি নাই। এর মাঝে আমার অবশ্যই বিরতি ছিল। তো তারপরেও অন এভারেজ করলে দেখা যায় 8, 9, 10 ঘন্টা তো হতোই। মানে মিনিমাম থেকে আট হ্যাঁ, থেকে দশ ঘন্টা 8 থেকে 10 পড়াশোনা করা ঘন্টা উচিত, পড়াশোনা করা উচিত, কাজকর্ম যদি না থাকে বা কাজকর্ম না অন্য কোনো থাকলে। হ্যাঁ, বিপদ যদি কোনো না কোনো থাকে। প্রবলেম না থাকলে অবশ্যই 8 ঘন্টার নিচে পড়াশোনা করলে তো আসলে কঠিন, কারণ অনেক মানুষ পড়াশোনা করছেন, আপনি তো অবশ্যই স্বাভাবিকভাবে তবে তার থেকে এখানে বেশি। একটি কথা বলি, যারা ঢাকা শহরে থাকেন তাদের জন্য ভোরে ওঠে একটু কম্পারেটিভলি কঠিন, কারণ ঢাকা শহরে ঘুমানো বা এই বিষয়গুলো অনেক নয়েজ থাকে। তারা আমি মনে করি স্যার 7টা 8টা সময় তারা শুরু করতে পারেন। আবার যারা গ্রামে থাকেন, অনেকে 9টা 10টায় ঘুমিয়ে যান,
তাদের জন্য ভোরবেলা পড়াশোনাটা করা উচিত। এটা আসলে অনেক লোকেশনের উপরে নির্ভর করে। জি। এখানে আরেকটি বিষয় স্যার, এটা খুবই কমন একটি প্রশ্ন যেটা আপনার কাছে করেছে বারংবার, যে প্রিলি এবং রিটেনের কম্বাইন্ড প্রিপারেশনটা নেওয়া উচিত কিনা, কোন সময় থেকে নেওয়া উচিত, শুরুতেই প্রিলি রিটেনের বই একসাথে কেনা উচিত কিনা, বা প্রিলি কিছুটা পড়ে একটা বেস তৈরি করে নিয়ে তারপর রিটেন নেওয়া উচিত কিনা, এই যে কম্বিনেশনটা এটা কিভাবে করা যায় স্যার? হ্যাঁ, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা ভ্যালিড প্রশ্ন। রিটেন বিসিএস এর মূল পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা। এখানে 900 মার্ক এবং 900 মার্ক বা বোতে থাকলে 1100 মার্কের যে পরীক্ষা হয় এটাই মূল। প্রিলিমিনারি প্রশ্ন পরীক্ষার মার্কস শুধু আপনাকে রিটেনের জন্য বসানোর একটা টিকিট দেয়, আর কিছুই না। রিটেনের মার্কস আপনাকে ক্যাডার বানাবে। তো রিটেন প্রস্তুতিটা অবশ্যই যদি একসাথে নেওয়া সম্ভব হয় নেওয়া উচিত। এক্ষেত্রে নেওয়া সম্ভব বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, যেমন এখন যে সংঘাতগুলো হচ্ছে, এই সংঘাত রিলেটেড যে আন্তর্জাতিক প্রশ্নগুলো, সেগুলো শুধুমাত্র প্রিলি না, এটা লিখিতের জন্য কাজে লাগবে যদি উনি কিছুটা নিজের মতো করে একটু গুছিয়ে নোট আকারে এটা সংগ্রহ করতে পারেন। একই সাথে বাংলাদেশ বিষয়াবলীর অনেক প্রশ্ন আপনি জানেন যে এটা প্রিলি এবং লিখিত একসাথে প্রস্তুতি নেওয়া যায়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই এইগুলো থেকে বারবার প্রশ্ন আসে, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আসে। তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংবিধান, এগুলো প্রিলিমিনারি লিখিত সব জায়গাতেই আসে। তার মানে স্যার আপনি কোনো গাইড বই না পড়ে হ্যাঁ, পুরোটা একটা বেসিক বই থেকে পড়ে মূল অংশটা দাগায় রাখে প্রিলির জন্য, এবং টোটালটাকে রিটেনে রেখে দিতে পারে। হ্যাঁ, অবশ্যই। আর এবং প্রথমে কিছুটা আগে প্রিলিমিনারি পড়ে নিলে ভালো হয়, আপনার একটু বেসিক ধারণা থাকলে পরবর্তীতে রিটেন পড়াটা সহজ হবে। আমি সবসময় বেসিক বইয়ের পক্ষে, আপনি যেটা বললেন, আমি 9-10 এর বইগুলো পড়েছি অনেক। আমি ইন্টারের বিভিন্ন রাইটারের এই যে বইগুলো পড়েছি, বিশেষ করে আমাদের ইতিহাস বা সমাজ এই বিষয়গুলো জানার জন্য। অবশ্যই বেসিক বইটা খুবই ইম্পর্টেন্ট এবং নিজে নোট করে পড়তে পারলে সবচেয়ে ভালো হয়। স্যার আপনি যে সমস্ত যতটুকু নোট করেছেন সেটিকে আসলে আপনার যে ভিউয়ার্স তাদের জন্য শেয়ার করবেন কিনা, বা এটা নোট করার কৌশলটা একদিন দেখাবেন কিনা একটা লেকচারে, যে আসলে নোটটা কিভাবে করা হ্যাঁ, উচিত? এটা দেখানো যায়, কিন্তু আমার নোটগুলো আসলে আমি খুব বেশি যেগুলো পড়েছিলাম সেগুলো অনেকের কাছে চলে গেছে আসলে, আমার পরিচিত যারা আছে। তো আমি যদি আর কখনো সুযোগ হয় অবশ্যই নোট করার বিষয়গুলো দেখা দিতে পারবো। আচ্ছা স্যার, অনেকেই আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বাট এরকম অনেকেই প্রশ্ন করে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে বা কোনো কম্পারেটিভলি অন্য একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে ক্যাডার আসলে সুযোগ কেমন, বা আসলে কোনো পার্সিয়ালিটি হয় কিনা ভাই বা বোর্ডে, এরকম একটা কনফিউশন অনেকের ভিতরে থাকে, বিশেষ করে যারা ক্যাডার হতে পারে না, এরা অনেক ধরনের রিউমার্স করে। তো এই বিষয়ে আসলে আপনার মতামত কি? না, এটা একদমই অমূলক। এটা বিসিএস পরীক্ষা, আপনি লিখিত পরীক্ষা, প্রিলিমিনারি, ভাইভা এগুলো দিবেন আপনার নিজের যোগ্যতা, আপনার নিজের মেধার মাধ্যমে। এখানে কোনো কোথায় পড়েছেন এটা খুব বেশি ফ্যাক্টর বলে আমি মনে করি না আসলে। এখানে আপনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন, লিখিত পরীক্ষাতে খুব ভালো করতে পারেন, তাহলে লিখিত পরীক্ষাটা আপনার হাতে আছে। এখানে যদি আপনি একটা ভালো মার্কস ক্যারি করতে পারেন অবশ্যই ক্যাডার হওয়া সম্ভব। আমাদের সাথে 44তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে ডিগ্রি থেকে এসেছেন, বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে আছেন। আমাদের যারা ভবিষ্যৎ যদি কলিগ তারা অনেকেই আছেন। কাজে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের পরিশ্রমটা করলে অবশ্যই ফল পাওয়া সম্ভব। স্যার এরকম একটা প্রশ্ন রিটেন পরীক্ষার্থীদের, যে আসলে রিটেন এবং ভাইভা এই দুটি সাবজেক্টে কত মার্কস পেলে বিশেষ অ্যাডমিট কার্ডে বা প্রথম চয়েস পাওয়ার একটা সম্ভাবনা থাকে? আচ্ছা, এটা বিষয়টা আসলে খুব কঠিন, এটা তো এক্স্যাক্টলি জানার কোনো সুযোগ মানে নাই। একটা রেঞ্জ যদি হ্যাঁ, আপনি রেঞ্জ বলেন। যারা আমরা ধারণা করি বা আগে যারা সিনিয়ররা ধারণা করতো যে আহ, আমরা এভারেজে এইভাবে বলতাম যে 540, অর্থাৎ 900 মার্কে 60% মার্ক যদি কেউ পায় তাহলে রিটেনে হয় 540। এই 540 প্লাস মার্কসটা আমরা অনেকে সেফ হিসেবে কাউন্ট বলা করতাম। হয়। হ্যাঁ, আর এখানে যদি আপনি 130ও পান ভাইভাতে, তাহলে কিন্তু এই 670, 670 থেকে 680 পেলে আমার ধারণা জেনারেল ক্যাডার পাওয়াটা সম্ভব। তবে অনেকেই আছেন যারা ভাইভাতে 130 নেবে 100 পান, তাদের জন্য এখানে 570 লাগবে। যে 660 পেয়েছে তার এখানে 110-20 পেলে চলবে। অর্থাৎ ওভারঅল আপনার টার্গেট করবেন 660 এর উপরে পেলে এক মিনিট ক্যাডারটা আপনি শিওর হয়ে যাবে। তবে 650 পেলে আপনি জেনারেল ক্যাডার পাবেন বলে বিগত ইতিহাসে দেখা গেছে। স্যার আসলে লিখিত পরীক্ষায় অনেকেই ডাটা কোটেশন এরকম বা বিভিন্ন বইতে দেখেছি আমরা উদ্ভট অনেক ডাটা কোটেশন আছে, আসলে এটা কি মাত্রায় ব্যবহার করা মানে উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এই উদ্ভট ডাটা তথ্য এগুলো খুব বেশি দরকার নাই, তবে অবশ্যই ডেটা তথ্যের দরকার আছে। যেমন আপনি বাংলাদেশের বর্তমান জিডিপির অবস্থা কি, বাংলাদেশের অর্থনীতির যে আমাদের রেমিটেন্স গুলো কেমন আসছে, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তারপরে আমাদের মূল্যস্ফীতি গুলো কেমন হচ্ছে,
বাজেট গুলো কেমন, এই বিষয়গুলো মৌলিক বিষয়, মানে সব তথ্য ডেটা তথ্য ভিত্তিক লেখার মতো প্রশ্ন এখন আসলে বিসিএস এ কমে গেছে। কাজে আপনাকে একটু স্মার্টলি এগুলো উপস্থাপন করতে হবে আর কি। লেখার ভিতরে কিছুটা সৃজনশীলতা আনতে হবে, কিছুটা আপনার প্রেজেন্টেশনে ভিন্নতা আনতে হবে, এটাই কিন্তু স্যার, খুব আপনি বেশি একদিন মুখস্থ। দেখাবেন, মানে সবাই কিন্তু বলে যে প্রেজেন্টেশন ভিন্নতা আনতে হবে, হ্যাঁ, বাট এক্স্যাক্টলি সেটা কিভাবে করবে এটা আজকে নয়, আমরা ইনশাল্লাহ একদিন রিটেনের টোটাল একটা সেশন করব, এবং সেই সেশনে খাতা প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত কিছু প্রশ্নের ডেমো দিয়ে আমরা আপনাদেরকে সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে এখানে ইনশাল্লাহ। আমাদের সাথে অনেকেই অনেক কথা বলেছেন, আমরা চেষ্টা করেছি আজকে আমরা সর্বোচ্চ পরিমাণ আসলে আপনাদেরকে আহ, বলা এবং শেয়ার করা। এছাড়াও আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে যদি আপনারা সেই প্রশ্নগুলো কমেন্ট করেন, আমরা পরবর্তী সেশনে সেই বিষয়টি আলোচনা করব। স্যার, আপনি একটা ইন্ডিং বক্তব্য দিয়ে আজকে সেশনটি শুরু করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। আপনারা যারা এই দীর্ঘ প্রায় 1 ঘন্টা 25-30 মিনিট মতো আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আর আমার জন্য দোয়া রাখবেন। আর আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনারা, আশা করি আমাদের এই ক্লাস থেকে কিছুটা হলেও আপনারা দিক নির্দেশনা পেয়েছেন। ভবিষ্যতে যদি সুযোগ হয় আপনাদের আহ, জন্য অবশ্যই আরো কিছু কথা বলার যদি সুযোগ পাই, আমি অবশ্যই চেষ্টা করব। আর আমাদের এই ক্লাসটা আপনারা প্রথম থেকে আবার যদি দেখেন, আসলে অনেকটা ধারণা পাবেন বলে আমরা মনে করছি। আর সোহাগ ভাইকে অনেক ধন্যবাদ, উনি আসলে আমাকে এখানে আসার জন্য রিকোয়েস্ট করেছিলেন। ভাইয়ের জন্য অনেক শুভকামনা থাকলো। আর ভাইয়ের পেজের মাধ্যমে আপনারা উপকৃত হলে অবশ্যই সেখানে ভাইকে থ্যাঙ্কস জানাবেন, এটা বা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমার মনে হয় কারো থেকে কোনো উপকার পেলে বা সেটা যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে এটা আল্লাহ আসলে আমাদের উপর আরো খুশি হন। আমরা আপনাদেরকে আমি সেই অনুরোধটাই করব। আর বিসিএস চ্যাম্পিয়নের সাথে থাকুন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।